হুম। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আবু সায়েম। আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনেক আকাঙ্ক্ষিত আরেকটি লাইভে। আর আকাঙ্ক্ষিত হলো মোটামুটি আমার নিজের জন্য আরেকটু বেশি আকাঙ্ক্ষিত বলা যায়। কারণ আজকে যে প্রোডাক্টটি লঞ্চ হতে চলেছে সেটার মধ্যে আমি নিজেও একটু জড়িত ছিলাম মোটামুটি। আর এটা তার সাথে অপার ভাই, তাছাড়া আমাদের আরো যারা কন্ট্রিবিউটর আছে সবার নাম আশা করি বলবো সামনে। আর সবাইকে মিলে আজকের এই অনুষ্ঠানের সো আশা করি একটু ভালো একটা সন্ধ্যা কাটবে, রাত কাটবে। এখন তার আগে আমি একটু শেয়ার করে নিই, আর সবাইকে একটু বলবো শেয়ার করে দাও যেন সবাই পেয়ে যায়। আর আমি এটা শেয়ার করে আসতেছি এখনই। ওকে, শেয়ার কমপ্লিট। তো আমরা এখনই শুরু করি, আশা করি সবাই হ্যাঁ জমা হইতেছে। 300 জন প্লাস অলরেডি রেডি হয়ে গেল। আজকে মেনলি কি আসতেছে, এটা হচ্ছে অপার্স স্ট্রিক প্রোগ্রাম, যেটা এটাই ছিল আমাদের যে এসিপি বলো বা এসিজি বলো, আমাদের আগে অনেকবার বিভিন্ন ব্যাচের জন্য 2020 ব্যাচ 2021 ব্যাচের জন্য আমরা নানানভাবে এই প্রোগ্রামটা লঞ্চ করেছিলাম। আর তাই ধারাবাহিকতায় মোটামুটি অনেক মানে অভিজ্ঞতার ফলে আজকে আমরা একটা বিভিন্ন টেকনোলজির মাধ্যমে অনেক মানে ম্যান পাওয়ার দিয়ে সবকিছু মিলিয়ে ঝিলিয়ে আজকে একটা আমরা আলাদা একটা অন্যরকম একটা জায়গায় দাঁড়াইতে পারতেছি, যেটা হচ্ছে ব্যাচ 22 এর জন্য। সেই ব্যাচ 22 এর জন্য সম্পূর্ণ প্রোগ্রামটা আমরা আজকে অপার ভাই আমাদের সাথে আছেন। অপার ভাই সম্পূর্ণ বলে বলে দিবেন কিভাবে কিভাবে হবে। তো প্রথমে আমি এখন অপার ভাইকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। অপার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন? সবাইকে অনেকদিন ধরে আমি বলছিলাম যে আমি একটা লাইভে আসবো, লাইভে এসে গাইডলাইন দিব। আজকে শুধু 22 ব্যাচের জন্যই না, 22 ব্যাচ ছাড়া 21 ব্যাচের জন্য আজকে খুব ক্রুশাল একটা ডেট। কেন? 21 ব্যাচের জন্য কিন্তু শর্ট সিলেবাস আসতে পারে, এরকম একটা মুহূর্ত চলছে। তো এই ইম্প্যাক্টটা কিভাবে পড়বে সেগুলো নিয়েও আজকে আমি ডিটেলসে আলোচনা করব। আর 22 ব্যাচের জন্য তো আমাদের এতদিনের গবেষণার ফসল বলতে পারো আজকে যে কোর্সটা, সেই কোর্সটা লঞ্চ হচ্ছেই। তো শুরু করবো আমি 22 ব্যাচ দিয়ে, কারণ 21 ব্যাচের জন্য আমার একটু সময় নিয়ে আলোচনা করতে হবে। 21 ব্যাচের স্টুডেন্টস যারা আছো তারাও সাথে থাকবে আশা করি। 22 ব্যাচের শুরুতে আমরা আমাদের যে স্ট্রিক প্রোগ্রাম লঞ্চ করার যে আজকে প্ল্যান ছিল, সেই প্ল্যান অনুসারে আমরা স্ট্রিক প্রোগ্রামের ইন্টারফেস সবকিছু দেখিয়ে দিব। তো আমি 22 ব্যাচের জন্য যদি বলি, আমরা সত্যি কথা যেটা, আমরা যখন আমাদের অনলাইনে জার্নিটা শুরু করি, এই জার্নির শুরু থেকেই আমাদের কয়েকটা ইচ্ছা ছিল যে আমরা এরকম একটা সিস্টেম অফার করব, যেই সিস্টেমের মাধ্যমে অনলাইনটাকেও স্টুডেন্টসরা অফলাইনের মতন একটা জবাবদিহিতার মাধ্যমে তার পড়াশোনাটা শেষ করে নিতে পারে। নর্মালি এই জিনিসটার জন্য আমরা অনেক খেটেছি। সত্যি কথা যেটা, আমরা শুধু ক্লাস বানানোতে খেটেছি তা না, ক্লাস তো অনেকেই বানায়, বাট আমরা ক্লাসের বাইরে স্টুডেন্টসরা কিভাবে ফিল করে, স্টুডেন্টসদেরকে কিভাবে দিলে স্টুডেন্টসরা বেটার এক্সপিরিয়েন্স পাবে, স্টুডেন্টসদের সময় নষ্ট হয় কোন জায়গাগুলোতে, এগুলো নিয়ে লিটারেলি আমরা দিনরাত গবেষণার মতন করেছি যে ওরা এইখান থেকে এই জায়গায় ক্লিক করতে গেলে ওরা ডিস্ট্রাক্টেড হয়ে যায়। ওদেরকে যদি আমি 8-10টা প্ল্যাটফর্ম মিলিয়ে একটা প্রোগ্রাম লঞ্চ করি তাহলে তাদের মধ্যে ডিস্ট্রাকশনের রেটটা বেড়ে যায়। আর আমরা তাদেরকে ডাটা দিয়ে রিসার্চ করি। তোমরা খেয়াল করলে দেখবা আমরা যতগুলো প্রোগ্রামই লঞ্চ করি না কেন, তোমাদের ফিডব্যাক বা তোমাদের ডাটাগুলো আমরা কালেক্ট করি। এই ডাটাগুলো নিয়ে কিন্তু আমাদের ভেতরে খুব গভীরভাবে কাজ হয়। বলতে পারো সবগুলো জিনিস সমাধান করে আমরা যেই প্রোগ্রামটা নামাচ্ছি সেই প্রোগ্রামের নামই স্ট্রিক প্রোগ্রাম। কেন? কারণ এই স্ট্রিক প্রোগ্রামে আমরা অনেকগুলো জিনিস টেস্ট করেছি। প্রথমত, একটা স্টুডেন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে ধরো আমরা এসিপি অপার্স কোর্স প্রোগ্রাম নামে যে প্রোগ্রামটা, সেখানেও চ্যালেঞ্জ দিতাম, সেখানেও চ্যালেঞ্জ হতো। আমাদের তারও আগে ছিল অপার্স চ্যালেঞ্জ প্রোগ্রাম, এটা ব্যাচ 20-র জন্য ছিল। তোমরা হয়তো অনেকেই জানো না, ব্যাচ 20-র জন্য আমি সিলেক্টিভ কয়েকজনকে নিয়ে এই জিনিসটা করেছিলাম। তো সেই ক্ষেত্রেও আমরা চ্যালেঞ্জ দিতাম, এক একটা চ্যাপ্টার তাদেরকে বুঝিয়ে দিতাম। তো প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি কি কি লিমিটেশন তারা ফেস করে। তো আমরা এসিপিটা আমাদের লেটেস্ট ক্রিয়েশন ছিল, বাট এসিপির মধ্যে আমরা যে প্রবলেমগুলো দেখেছিলাম, যেমন ধরো তোমাদেরকে যদি আমরা একটা পড়া গুছিয়ে দিই, একবারে একটা পড়ার সাগরে তোমাকে ফেলে দিলাম যে এই এই জিনিসগুলো পড়তে হবে, তাহলে দেখা যায় যে তোমাদের মধ্যে উদ্যমটা হারিয়ে যায়। মানে শুরুতে যে হাইপটা বা উদ্যমটা থাকে, সেই উদ্যমটা হারিয়ে যায়। সো স্ট্রিক্ট প্রোগ্রামে আমরা জাস্ট এই জিনিসটাই প্ল্যান করেছি যে তোমরা যেন একটা পড়াশোনাটাকেও গেমস এর মতো নিতে পারো। মানে আমরা যেমন গেমসে একটা জায়গায় একটা কিছু কমপ্লিট করতে পারলে আমাদেরকে একটা রিওয়ার্ড দেওয়া হয়, একটা নেশার মতন মনে হয়। সো পড়াশোনাটাকে যেন নেশার মতন বানানো যায়, সেজন্য আমরা পড়াশোনাটাকেই এমন ভাবে ডিজাইন করেছি সফটওয়্যারটার মধ্যে যে ধরো তুমি পড়তে গেলা,
তুমি দেখবা যে আজকে তোমার কি কি পড়া, তোমার কাউন্টডাউন চলবে। এই ছোট্ট একটা ফিচার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু অনেকেই বুঝি না যে আমাদের সময় চলে যাচ্ছে। ধরো আমরা যদি আমি একটা গল্প দিয়ে শুরু করি প্রথমেই। আমি যখন ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, ঠিক 22 ব্যাচের এখন স্টুডেন্টসরা যে অবস্থায় আছে সেই অবস্থায়, তখন আমি মোটামুটি পড়তাম, পড়ুয়া স্টুডেন্টসই ছিলাম, বাট আমার বেশিরভাগ পড়াশোনাটা হয়েছে একটা মোটিভেশনের পরে। সেই মোটিভেশনটা আমাকে আমার বড় মামা দিয়েছিল। তো উনি আমাকে সেদিন জাস্ট কিছুই না, আমাকে জাস্ট বসে সেই দিন যত তারিখ ছিল সেই তারিখ থেকে এইচএসসি পরীক্ষা যত তারিখ হবে সেই তারিখ পর্যন্ত আমাকে সময়টাকে বছরে না, মাসে না, ঘন্টায় ভাগ করে দিয়েছিল। দেখাচ্ছিল যে তোমার এত ঘন্টা আছে। তো তখন আমার কাছে মনে হচ্ছিল যে আসলে ঘন্টা তো আমি কত অনায়াসেই পার করে দিই, যে শুয়ে গেলেই 1 ঘন্টা শেষ, একটু মোবাইল ধরলেই 2 ঘন্টা শেষ, ঘন্টাগুলো কত দ্রুতই চলে যায়। বাট এই ফিলিংসটা কিন্তু আমরা বুঝি না কখন, যখন ফার্স্ট ইয়ারে থাকি বা শুরুর দিকে থাকি, এটা বুঝি না আমরা। এটা উপলব্ধি করতে পারি কখন, একদম যখন আমরা টেস্ট পরীক্ষা দিতে যাব বা আমাদের এইচএসসি পরীক্ষার 1 মাস বাকি, তখন আমরা এই জিনিসগুলো উপলব্ধি করতে পারি, আরে আমার তো সময় নাই। আমি অনেকগুলো স্টুডেন্টসের সাথে কাজ করেছি এই পর্যন্ত, অফলাইন অনলাইন অনেকগুলো প্ল্যাটফর্মে আমার কাজ করার অভিজ্ঞতা আছে বিগত 6 বছর যাবত। তো সেখানে আমি দেখতাম যে স্টুডেন্টসটা আমরা তথাকথিতভাবে যেটা বলি, যারা পেছনের দিকে স্টুডেন্ট, পেছনের দিকে রোল, তারাও শেষ মুহূর্তে একদম সিরিয়াস হয়ে যায়। তারা প্রাণপণ চেষ্টা করে, ভাইয়া আমার কি এই সামনের টাইমগুলোতে হবে, আমি তো অনেকগুলো টাইম নষ্ট করে ফেলেছি, আমি তো অনেকগুলো টাইম নষ্ট করে ফেলেছি। তো এই তারাই কিন্তু যদি একটু আগে, মানে এই যে সিচুয়েশনটাতে সে পড়লো, তার সময় আর নাই, তারা যদি এই দৃশ্যটাই যদি 1 বছর আগে দেখতে পারতো, যে আমি 1 বছর পরে এই দৃশ্যের মুখোমুখি হতে যাচ্ছি, আমি 1 বছর পরে এরকম করে সময় ভিক্ষা চাচ্ছি মানুষের কাছে, যে আমি অ্যাকচুয়ালি কি ভাইয়া এই সামান্য সময় শেষ করতে পারবো। তো এরকম তারা আশা ভরসা নিয়ে আমাদের কাছে পড়তে আসে। কিন্তু বাস্তবতা এটাই যে একটা জিনিস গ্র্যাজুয়ালি গেইন করা আর একটা জিনিস চট করে গেইন করা, এই দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ থেকেই থাকে। রাতারাতি কিন্তু সাকসেসফুল হওয়ার কোনো ওয়ে নেই। রাতারাতি তুমি বুয়েট ভর্তি পরীক্ষায় তোমাকে, ইনফ্যাক্ট আমি এটাও বলে থাকি যে ধরো সাপোজ তোমার বুয়েট ভর্তি পরীক্ষা হচ্ছে কালকে, তোমাকে আমি আজকে রাতে বুয়েট ভর্তি পরীক্ষার কোশ্চেন দিয়ে দিলাম, পুরোপুরি 22 ব্যাচের স্টুডেন্টসকে আমি কোশ্চেন দিয়ে দিলাম, যে পরিমাণ নলেজ, ইনফ্যাক্ট 21 ব্যাচের স্টুডেন্টকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যেটা ঘটবে সেটা হচ্ছে তোমরা পরের দিন পরীক্ষা দিয়ে চান্স পাবে না যদি তোমার আগে জিনিসগুলো ভালো করে শেষ না করা থাকে। প্রশ্ন দিয়ে দেওয়াটাও বা সিলেবাস কমিয়ে দেওয়াটাও কিন্তু আসলে সলিউশন না। সলিউশন হচ্ছে গ্র্যাজুয়াল গেইনটা, মানে আস্তে 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 যেটা গেইন হলো। তো এই জিনিসটাই স্টুডেন্টসদের মধ্যে এই ফিউচারটা দেখানোর জন্যই আমরা আসলে একটা সফটওয়্যার বিল্ড করেছি। সেই সফটওয়্যারের মধ্যে তুমি গেলে দেখবে যে তোমার সময়টা 1 সেকেন্ড করে কমছে। তোমার প্রত্যেকটা চ্যাপ্টার শুরু হবে 3 দিন সময় নিয়ে, 2 দিন সময় নিয়ে, দেখবা যে ঘন্টা ঘন্টা, সেকেন্ড সেকেন্ড কমতেছে। তখন তোমার কাছে ফিল হবে, আরে আমার তো সময় লিমিটেড, আমার তো সময় শেষ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না যখন আমরা ফার্স্ট ইয়ার বা মোটামুটি সময় আছে সেটা। সময়কে যখন মাসে চিন্তা করি অনেক বড় শোনা যায়, বাট সময়টাকে তুমি মাসকে ঘন্টায় নিয়ে চিন্তা করো, দেখবা সময়টা অনেক ছোট শোনা যায়। আবার সেকেন্ডে নিয়ে চিন্তা করলে দেখবা আরো ছোট শোনা যায়। কেন? কারণ সেকেন্ড যে শেষ হয়ে যাচ্ছে, ঘন্টা যে শেষ হয়ে যাচ্ছে, সেটা আমরা উপলব্ধি করতে পারি, মাস শেষ হয়ে যাওয়াটা কিন্তু আমরা তাৎক্ষণিক উপলব্ধি করতে পারি না। সো এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে আমরা স্ট্রিক্ট প্রোগ্রামটা করেছি। প্রথমত এখানে তোমরা কাউন্টডাউন ফিচারটা পাবে। আমরা পুরো ইন্টারফেসটাই তোমাদের কাছে প্লে করে দেখাবো যে কিভাবে কিভাবে কি কি হবে। আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি যে কি কি আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল এটা তৈরি করার পেছনে। আর এর বাইরে যদি আমি বলতে চাই, আমরা একটা জিনিস, ধরো তুমি প্রথম দিন, ইনফ্যাক্ট মসজিদের ক্ষেত্রে বলি, নামাজ পড়ার ক্ষেত্রেও যদি বলি, হুজুরা বলে থাকেন যে 40 দিন নামাজ পড়ে দেখো 5 ওয়াক্ত, দেখবা 41তম দিন থেকে তুমি আর ছাড়তে পারতেছো না, তুমি অটোমেটিক নামাজ পড়বা। সো 40 দিন প্রথমে পড়তে হবে। সো এটা কিন্তু ইসলাম কর্তৃক কি আমাদেরকে হুজুরা উপদেশ দিয়ে থাকে, তাই না? সো এইরকম একটা প্ল্যান আমরা কাজে লাগাতে চেষ্টা করেছি, যেন একটা স্টুডেন্ট যখন দেখবে যে সে পড়তেছে, পড়ার সাথে সাথে তার একটা ক্রেডিট জমতেছে। ক্রেডিট মিনস তার একটা স্ট্রিক জমতেছে। এই স্ট্রিকটাকে আমি বলি আমার ভাষায় ডিজিটাল ওয়ালেট। কেন? কারণ তুমি যখন এই স্ট্রিকটা ফুললি জমা করতে পারবা, তখন কিন্তু তুমি একটা রিওয়ার্ড পাইতেছো, একটা টাকা পাইতেছো, অ্যামাউন্ট অফ, মানে একটা জিনিস পাইতেছো তুমি। সো তুমি যখন দেখবা যে তোমার একটা পড়তেছো একটা জিনিস জমতেছে, একটা পড়তেছো একটা জিনিস জমতেছে, আবার তোমাকে আমি ধাপে ধাপে কিন্তু ক্রেডিটও দিব। ধরো তোমাকে আমি পদবি দিব, যে তুমি এখন এই পদবিতে আসো, তারপরে তুমি আর্মি, তারপরে তুমি গোল্ড, তারপরে তুমি মেডেল, তারপরে তুমি প্লাটিনাম, তারপরে তুমি লাস্টে যে তুমি আরেকটা পদবি, আমি এখন ওইটার নাম বলতেছি না, যেন তোমরা ওই পর্যন্ত যাও, ওই পর্যন্ত যে তোমাদের ইন্টারেস্টটা থাকে যে সর্বশেষে আমি কি পদবিটা লাভ করি। তুমি প্রত্যেক 5টা চ্যালেঞ্জ শেষ করবা, 5টা চ্যালেঞ্জ শেষ করার পরে দেখবা যে তোমার একটা পদবি আসতেছে, তোমার একটা র্যাঙ্ক আসতেছে।
ওভারঅল তুমি এই র্যাঙ্কে আসো। সো এইরকম ভাবে আমরা ডিজাইন করেছি, এটার থেকে আমরা অনেকগুলো গেম ঘাটাঘাটি করে গেম থেকেও আইডিয়া নিয়েছি যে কিভাবে আসলে করলে স্টুডেন্টসরা ইন্টারেস্টেড হবে যে একটা পড়া কন্টিনিউ করার। সো একবার যদি শুরু করে দিতে পারো, একবার যদি তুমি, আমি বললাম যে একবার যদি তুমি 20টা চ্যালেঞ্জ শুরু করে দিতে পারো, কাউন্টডাউনটার ভয়ে থেকে হলেও শুরু করে দিতে পারো, তারপরে দেখবা মজার থেকেই তুমি করতেই আসো, তুমি আর থামতে পারবা না, কারণ তোমার কাছে সেটা নেশাতে পরিণত হয়ে যাবে। আর মানুষের অ্যাক্টিভিটি কে যদি সাম করি তাহলে সেটা হয় মানুষের হ্যাবিট, আর মানুষের হ্যাবিটকে যদি সাম করি সেটা কিন্তু হয়ে যায় মানুষের আইডেন্টিটি। সো তোমাদের মধ্যে আমরা ওই অ্যাক্টিভিটি দেন সাম করে হ্যাবিট দেন সাম করে তোমাদের আইডেন্টিটি গ্রো করার জন্যই কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই ওয়েব অ্যাপটা লঞ্চ করতেছি, যেন তোমরা ফাইনালি যখন সেই পদবিটা পাবে তখন কতটুকু টাকা পেলে, কতটুকু টাকা এক্সট্রা পেলে, বা টাকা তো এক্সট্রা পাবি, কতটুকু টাকা এক্সট্রা পেলে সেটার চেয়ে বড় ম্যাটার করবে তোমরা আজীবন আমাদের কাছে কৃতজ্ঞ থাকবে এই ভেবে যে ভাইয়া আমার লাইফটাই চেঞ্জ করে দিয়েছে, কারণ তোমাদের মধ্যে একটা হ্যাবিট, তোমাদের মধ্যে একটা আইডেন্টিটি আমরা গ্রো করে দিতে পারবো। সো এই কোর্সটাকে আমি এর জন্য বলবো যে এটা শুধু পড়াশোনার কোর্সই না, বরং এটাকে তোমার নিজেকে চেনার জন্য হলো তুমি এই জিনিসটা করে তুমি বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি অ্যাজ এ হিউম্যান বিং তুমি নিজেকে কিভাবে চালাইতে পারবা। সো এরকমই একটা কোর্স আমি লঞ্চ করতেছি। লিটারেলি বলতে পারো আমাদের এতদিনের যে প্রযুক্তিগত গবেষণা, এতদিনের যে প্ল্যান, এতদিনের যে রিসার্চ, সেই রিসার্চগুলোর কম্বিনেশনই হচ্ছে এই স্ট্রিক প্ল্যানটা। তো আমি আর কথা না বাড়িয়ে সাইমের কাছে চলে যাব। স্ট্রিক প্ল্যান আর এসিপি প্ল্যান এগুলোর সাথে তুলনা আর স্ট্রিক প্ল্যানের নিয়ে আরো অনেক কথা থাকবে, কিন্তু আগে তোমরা ইন্টারফেসটা দেখে আসো। আশা করি ইন্টারফেসটা দেখে সবারই ভালো লাগবে যে ভাইয়ারা আমাদের জন্য এত সুন্দর করে একটা প্ল্যান ডিজাইন করে রেখেছে। সাইম, তুমি ইন্টারফেসটা দেখাতে পারো। আচ্ছা, অবশ্যই থ্যাংক ইউ। ভাই ইন্টারফেস দেখানোর আগে আরেকটু ইন্টারেক্ট করি যে কারা কারা ছিল এটা বানানোর পিছনে, কারণ এই নামটা না বললেই নয়। আমি যদি বলি প্রথমেই, সর্বপ্রথম অপার ভাইয়া, ওনার প্ল্যান সবকিছুই বলা হয়েছে আগে এসিপি থেকে, তারপর নতুন যে প্ল্যান এভরিথিং অপার ভাইয়ের জন্য। তো প্রথমেই বিগ থ্যাঙ্কস টু অপার ভাইয়া। তারপর যে আমাদের যে মেইন ডেভেলপারটা, যে আমাদের এত কষ্ট করে কয়েক মাস কষ্ট করে সবকিছু মিলিয়ে একসাথে শিটের সাথে ইন্টিগ্রেট করে, তারপরে সবাই কি কি চাচ্ছে স্টুডেন্টরা এগুলো পোস্ট দিয়ে দিয়ে বুঝে সবকিছু বুঝে যারা ডেভেলপ করলো, সেটা নাসিমুল হাসান দ্বীপ, আমাদের টেক টিমের মেম্বার, অপার্স টেক টিমের। সো এখন সে থাকতো আমাদের সাথে, বাট নেটের প্রবলেমের কারণে এখন নাই আপাতত, কিন্তু আশা করি সে তাকে পেয়ে যাবো আমরা। আর তার পাশাপাশি যে আমি নিজেই হোস্ট করতেছি বা নিজের নামটা বলতেছি না, আমি মোটামুটি ছিলাম, আর আমরা 3 জন মিলে। তার পাশাপাশি আমাদের তাসনিয়া শামস ভাইয়া, উনি আমাদের সাথে মানে কাজ করেছেন। আশা করি সবার সাথে মিলেই আমরা একটা ভালো একটা কোর্স লঞ্চ করতে পারবো। আর এখন ভাইয়া যেটা বললো ইন্টারফেসটা দেখানো হলো, আমি যদি শুরু করি, এই যে এখানে আমরা একটা লিংক দিয়ে দিব। আচ্ছা সরি, আমি স্ক্রিনশটটা হয়নি ভাইয়া। আচ্ছা অপর ভাই দেখতেছি? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, সো আমরা এই ওয়েবসাইটটাই, এখানে যেটা দেখতেছি আমরা এরকম একটা লিংক পাবো। লিংকের মধ্যে আমরা গেলে এরকম একটা ওয়েবসাইট পাবো। তো আশা করি সবার ভালো লাগবে এটা ইমেজটা। আর একদম আমরা সিম্পলিফাই করতে চেষ্টা করেছি যেন সকল ধরনের মানুষ যেন এটা বুঝতে পারে ইজিলি কিভাবে কিভাবে হবে। আর তার চেয়ে বড় কথা যেটা, আমরা যখন ভিতরে ঢুকবো, যেটা ভাইয়া এখন বলতেছিল যে আমরা সম্পূর্ণ একটা গেমের মতো একটা ফিল দিতে চেষ্টা করেছি, এবং গেমের মধ্যে তারপর হলো টাইমার ফিলটা, এগুলো সবই দেখাবো আস্তে আস্তে। আর ব্যাজের কাহিনীগুলো এগুলো সবই। আর সবগুলোতে ঢুকার আগে আমাদের যে 5 দিন টাইম দেওয়া থাকবে, ভাইয়া পরবর্তী বলবে যে কবে থেকে কবে থাকবে, সে এই টাইমের মধ্যে আমরা রেজিস্ট্রেশনটা করে ফেলবো। আজকে যদি শুরু হয়, আমরা 1 তারিখ আগে রেজিস্ট্রেশনটা করে ফেলবো সবাই। আর রেজিস্ট্রেশন করার জন্য আমাদের একটা লিঙ্ক থাকবে, এই লিঙ্কটা আমাদের এই লাইভের পরে হয়তো বা ক্যাপশনে আমরা এডিট করে দিয়ে দিব, অথবা অপর ভাইয়া পোস্ট করে দিবে। তারপর লিঙ্কটাতে ঢুকলেই আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এখানে প্রথমেই বলবে লগ ইন করতে, ঠিক আছে, লগ ইন এসিবি। তো আমরা লগ ইন করবো না, আশা করি আমরা প্রথমে রেজিস্ট্রেশন করা লাগবে। তো রেজিস্ট্রেশন যখন ক্লিক করবো তখন আমরা একটা বুঝতে পারবো, এখানে লেখা থাকবে সবকিছু, তাহলে কি করতে হবে বা কত টাকা দিতে হবে, কয়জনের জন্য দিতে হবে। আর তাছাড়াও আমরা একটা স্পেশাল ফিচার রেখেছি যেটা হলো গ্রুপ সেল। আর গ্রুপ সেলের কথা একটু পরে অপার ভাই বলবে যে গ্রুপ সেলটা কেন রেখেছি আমরা। আশা করি অনেকে দরকার পড়বে, অনেকে বলতেছিল ভাই একটু টাকা কমালে ভালো হতো, বা মানে কয়েকটা কিস্তি দিয়ে দিলে ভালো হতো। এই জন্য আমরা গ্রুপ সেলের যে একটা ব্যবস্থা এটা রেখেছি, যে 5 জনের একটা গ্রুপ করা যেতে পারে। সো কয়জনের গ্রুপ করলে কতটা করবে, বা কত টাকা ছাড় করবে, বা কবে কি দেওয়া লাগবে, এভরিথিং এখানে লেখা আছে। আর লাস্টে আমরা বিকাশ নাম্বারগুলো আপডেট করে দিব, এইসব বিকাশ নাম্বারে বা নগদ নাম্বারে আমাদের পেমেন্টগুলো করা লাগবে। তো আমরা লিঙ্কে ঢুকলাম, তারপরে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, তারপরে এগুলো থাকলো, আমরা পড়লাম একটু, পড়ার পরে জাস্ট কিছুই না, আমরা পড়া শেষ হলে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে যেটা বলতেছিলাম তখন, গ্রুপ সেল আর হলো সিঙ্গেল সেল, এই দুইটা কাজ। তো আমরা এখানে সিলেক্ট করে নেবো আমি কি একা কিনবো নাকি গ্রুপে কিনবো। গ্রুপের ব্যাপারটা একটু পরেই ভাইয়া বলবে, সমস্যা নেই। তারপর সাপোজ আমরা আমি গ্রুপে এখনই দিই, বলে দিই গ্রুপের ব্যাপারটা
ছোট করে, এটা তেমন কঠিন কিছু না। নর্মালি তোমরা অনেকেই বলতেছিলা যে ভাইয়া পেমেন্ট একটু কম রাখা যাবে কিনা। বেসিক্যালি এখানে পেমেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে নিচ্ছি তা কিন্তু না। এই পেমেন্ট গুলো তোমরা যেটা দিবা সেটা আমরা ব্যাংকে স্টোর করব, আর আমরা এক্সপেক্ট করবো যে তুমি চ্যালেঞ্জ গুলো শেষ করে এই টাকাটা তুমি নিজেই ফেরত নিয়ে যেতে পারো উইথ সাম প্রফিটস অলসো। তো এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে তোমরা যদি 5 জন বন্ধু মিলে একসাথে কেনো, 5 জন বন্ধু মিলে যদি একসাথে কেনো, তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা গ্রুপ সেলের স্ক্রিনটা দিও। হ্যাঁ, তো তোমরা 5 জন বন্ধু মিলে যখন একসাথে কিনবে তখন হচ্ছে কি যে তোমরা 5 জনের ইমেল অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবে, এতটুকুই। নর্মালি একজন কিনলে সেটা 5,000 টাকা করে পড়ছে, বাট যদি তোমরা 5 জন মিলে কিনো, কত পড়ার কথা ছিল, 5 × 5 দ্যাট মিনস 25,000, বাট আমরা 25,000 নিচ্ছি না। 5 জন যদি একসাথে পারচেস করে সেই ক্ষেত্রে মাত্র 15,000 টাকা দিয়ে তোমরা করতে পারবে। দ্যাট মিনস প্রতিজন প্রতি কত আসতেছে, 3,000 করে আসতেছে, রাইট? সো এটা হচ্ছে একটা এক্সট্রা ফিচার। আমি বলতেছি না যে সবাই গ্রুপ সেল করবা বা এরকম, আর তোমাদের ইচ্ছা, তোমরা যদি একসাথে 5 জন মিলে করতে চাও তাহলে সেটা করতে পারো। এটা একটা সুযোগ বা সুবিধা আমরা রেখেছি আমাদের তরফ থেকে। সাইম, কন্টিনিউ করতে পারো। সম্পূর্ণ অপর ভাইয়ের উপর, আমার নিজের প্ল্যান ছিল না, পরবর্তী অপর ভাইয়া কমেন্ট দেখে বুঝতে চাই যখন যে একটু কমানো দরকার, সেক্ষেত্রে ভাইটা করে ফেলছে। আশা করি হ্যাঁ, যাতে দরকার তারা অবশ্যই অ্যাভেল করবে। সেইটাই গেল, যখন আমরা 5 জন কিনবো, 5 জনের জন্য 5টা ইমেল লাগবে আমার। ঠিক আছে, আমরা 5টা ফ্রেন্ড ধরলাম, 5টা ফ্রেন্ডের 5টা ভিন্ন ভিন্ন ইমেল এখানে বসানো লাগবে। আমি যা যা মুখে মুখে বলতেছি তা আমার আগের পেজে লিখে দেওয়া আছে, কেউ মিস করলেও সমস্যা নেই, সবকিছু পাওয়া যাবে। তারপর এখানে আমরা 5টা ইমেল দেওয়া যাবে। আমি এখন সিঙ্গেল সেলেক্টটা আমি করে দেখাচ্ছি সবার সামনে, যে সিঙ্গেল সেল এটার মধ্যেই আমরা যখন দিলাম তখন যে পেমেন্ট গেটওয়ে, এখানে আমার বিকাশ বা রকেটে নাম্বার সহ দেয়া থাকবে। আমি রকেট বা বিকাশ বা নগদ যাই হোক এটা দিলাম। দেওয়ার পরে এখানে যে কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছি এটা দেওয়া লাগবে, অর্থাৎ আমি যে টাকাটা পাঠালাম যে আমি কোন নাম্বার থেকে পাঠাইছি। ঠিক আছে, এখানে দেওয়া আছে আমি কোন নাম্বারে পাঠাইছি, আর এখানে কোন নাম্বার থেকে। তো আমি আমার একটা নাম্বার পেমেন্ট গেটওয়ে, যেটা পেমেন্ট গেটওয়েটার মধ্যে কিন্তু জিনিসটা দাঁড়ালো কি, তুমি কোন নাম্বারে টাকা পাঠাইছো ওখানে নাম্বারগুলো শো করা থাকবে, ড্রপ ডাউন মেনুতে তোমরা পাবা। আর নিচে যেটা যেটা ফিল আপ করার জায়গা, ড্রপ ডাউন মেনু না যেটা, সেটার মধ্যে তোমরা বসাবা যেই নাম্বার থেকে তোমরা টাকাটা পাঠাইছো সেই নাম্বারটা। এক্স্যাক্টলি। তারপর আমরা যে নাম্বারটা বিকাশ থেকে যদি টাকা পাঠাই, সেক্ষেত্রে বিকাশের টাকা পাঠানোর পরে একটা ফিরতি এসএমএস দেয় মোবাইলে। ওই এসএমএস এর মধ্যে একটা ট্রানজেকশন আইডি থাকে। তো সবাই আসলে জানে এটা, আমাদের সাথে যেহেতু অনেকে আছে আগে থেকে, বা অনেকেই আগে থেকে অন্য জায়গায় পারচেস করেছিল, আশা করি জানবে। নগদেও সেম, রকেটেও সেম, একটা ফিরতি এসএমএস এ একটা ট্রানজেকশন আইডি দেয়, অথবা অ্যাপ চালাবে বিকাশের বা অন্যান্য অ্যাপ, তো সেখানেও পাওয়া যায় এটা। তো আশা করি এটা পেয়ে যাবে। তো এখানে যেই ট্রানজেকশন আইডিটা সেখানে লেখা লাগবে, এটা একদম গুরুত্ব সহকারে লেখা লাগবে, একটা লেটার ভুল হলেও কিন্তু হবে না। তো আশা করি লিখবে ট্রানজেকশন আইডি, তারপর কত টাকা পাঠিয়েছি। সাপোজ আমি সিঙ্গেল সেল, এই জন্য 5,000, আর যদি গ্রুপ সেল হতো সেক্ষেত্রে 15,000। ওকে, আমি সিঙ্গেল সেল হলো। তারপর ইমেল, এখন ইমেলটা লেখা লাগবে একদম, ইমেলটা কিন্তু ভালোভাবে, কারণ এই ইমেলে আমার অ্যাকাউন্ট খোলা হবে। তো এই জিনিসগুলো করার পরে আর কিছু না, জাস্ট আমরা রেজিস্ট্রেশন ক্লিক করবো। রেজিস্ট্রেশন ক্লিক করলেই আমার একটা ফিরতি ইমেল আসবে সাথে সাথে। রেজিস্ট্রেশন ক্লিক করলাম আর সাথে সাথে ইমেল বলে দেবে যে আমাদের টাকাটা নেওয়া হয়েছে নাকি হয়নি। আমি এখন টাকা পাঠাই নাই, এই জন্য আমি ইমেলটা পাবো না, আশা করি। কিন্তু সবাই পেয়ে যাবে, যদি সত্যি টাকা পাঠাই থাকে পেয়ে যাবে সাথে সাথে। কিন্তু ওই ইমেলটা হলো কনফার্মেশন ইমেল। আমরা প্রত্যেকে একটা করে পাসওয়ার্ড দিব, মনে রাখো সবাইকে একটা করে পাসওয়ার্ড দিব, যেটা আমরা 1 তারিখের আগে পাঠিয়ে দিব একটা ইমেলে। তো প্রথমবার যখন সে রেজিস্ট্রেশন করলো, সাথে সাথে একটা কনফার্মেশন পেয়ে গেল যে টাকাটা আমরা রিসিভ করেছি। তার পরবর্তীতে যেই পাসওয়ার্ড দিয়ে আমাদের যে ওয়েবসাইট ঢুকতে পারবে, সেই পাসওয়ার্ডটা আমরা 1 তারিখের আগে সবাইকে ইমেল করে পাঠিয়ে দিব। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। তারপর আমি সাপোজ এখন 1 তারিখ হয়ে গেল, 1 তারিখের আগে একটা ইমেল আসা পড়লো। ইমেল আসার মধ্যে ওইখানে আমার একটা যাই, আবার লগ ইন পেজে যাই। 1 তারিখ একটা ইমেল আসলো, ওখানে একটা ইমেল দেওয়া থাকবে, একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি যেই ইমেলটা দিয়েছিলাম ওই ইমেলেই কিন্তু ইমেল যাবে, আর ওই ইমেলটা আমি পাসওয়ার্ডের মাধ্যমে দিয়ে দিব সবাইকে। তারপর কি করা লাগবে, জাস্ট কিছুই না, ওই ইমেলটা দিবে এখানে, আমাদের ইমেলের মধ্যে পাঠিয়ে দেওয়া পাসওয়ার্ডটা এখানে দিবে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা লাগবে। লগ ইন করলেই আমি পরের পেজটা যাই, এরকম একটা পেজ আসবে। বলছি লগ ইন করলো, লগ ইন করার পরে একটা ফর্ম ফিল আপ, নর্মালি আমরা যেরকম গুগলের ফর্ম ফিল আপ করি এরকম একটা ফর্ম ফিল আপ করতে বলবো। এখানে আমি জাস্ট আমার যাবতীয় নাম দিব, সবকিছু দিব, কলেজ দিলাম, ফাদার মাদার দিলাম, ফেসবুকের লিঙ্কটা দিলাম, ব্লাড গ্রুপ বা যা যা লাগে দিলাম। আমি এগুলো ফিল আপ করে টাইম নষ্ট করতেছি না, আমি সামনে আগাচ্ছি। এইগুলো সবগুলো দেওয়ার পরে আমি যখন সাবমিট বাটন ক্লিক করবো, আমাকে নিয়ে আসবে একদম ফাইনাল যে আমাদের মেইন যে ওয়েবসাইটটা এখানে। তো এতক্ষণ যারা বললাম এগুলো তো রেজিস্ট্রেশনের জন্য ছিল।
আমি যে রেজিস্ট্রেশন করলাম, একটা ইমেল আসলো, ইমেলে পাসওয়ার্ড থাকলো, পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে ফেললাম। এই লগ ইনটা একবারই করা লাগবে। একবার লগ ইন করতে পারলে আমার সবসময়ের জন্য একদম ওয়েবসাইটটা খোলা হয়ে যাবে, আর কোনো কিছু করা লাগবে না। তো আবার এটা কথা বলতেছি যে টাইমারটার কথা, যে দেখতেছি আমরা যে টাইমারটা সবসময় কমতেছে। আমি যখনই রেজিস্ট্রেশন করব তখনই প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে একটি রুটিনও জেনারেট হয়ে যাবে। রুটিনটা আমি দেখাই, যেমন এখানে যখন যাব, এই যখন মাত্র আমি ঢুকলাম আমার জন্য রুটিনটা জেনারেট হয়ে যাচ্ছে। এটা শুধু প্রথমবার একবারই এই যে রুটিনটা। তো এই রুটিনটা সম্পর্কে অপর ভাই একটু বলেন যে সবাই যে আলাদা রুটিন পাবে এটা হ্যাঁ, সম্পর্কে। আর এখানে এই রুটিনটা কিন্তু সম্পূর্ণ আমার হাতে করা। এই জিনিসটাতে হুম, তোমাদের অনেকেই বলে থাকো, আমি কয়দিন আগেও পোস্টে দেখছিলাম যে এরকম, যে তোমরা বলতেছো যে ভাইয়া কোন সাব চ্যাপ্টারের পরে কোনটা পড়া উচিত, বা কোনটা পড়ে আসলে কোনটা পড়লে ভালো হয়। তো এরকম করেই কিন্তু রুটিন গুলো করা। মানে আমি যখন স্টুডেন্টস পড়াতাম তখন আসলে আমি দেখতাম যে এই চ্যাপ্টারটার পরে এই চ্যাপ্টারটা পড়ালে আগের চ্যাপ্টারের বেসিক গুলো জানা থাকে, আগের চ্যাপ্টারের জিনিসগুলো দিয়ে সে পরের ধাপটাতে এগোতে পারে। যেমন অনেক ক্ষেত্রে এমন হয় না যে আমরা বলি যে এই একটা চ্যাপ্টার পড়ানোর সময় তোমরা আগে অমুক চ্যাপ্টারে এটা পড়ে এসেছো, সো ওই জিনিসগুলো আর বলা লাগবে না, কারণ ওই জিনিসগুলো একদম সিরিয়ালি আছে, একদম সিরিয়ালি আছে, যে তুমি জানো যে তুমি এই চ্যাপ্টার পড়ার পরে পরের চ্যাপ্টারটা পড়লেই তুমি বেস্ট নলেজটা গেইন করতে পারবে, বেস্ট আউটপুটটা গেইন করতে পারবা। তো এখানে রুটিনটার মধ্যে যদি আমি দেখি, দেখো রুটিনটার মধ্যে তোমার একটা স্টার্ট ডেট থাকে, এন্ড ডেট থাকে, তুমি দেখতে পারতেছো আজকে তোমার করণীয় কি চলমান চ্যালেঞ্জে, তুমি দেখতে পারতেছো তোমার পরে করণীয় কি, কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত তোমার কি পড়তে হবে। ইনফ্যাক্ট তুমি পাশে একটা আইকন দেখতেছো, পাশে ডান পাশে বেগুনি কালার দিয়ে। সো ওইখানে যদি তোমরা ক্লিক করো, ওখানে ক্লিক করে তোমরা পরবর্তী চ্যালেঞ্জগুলোর জন্য যে ক্লাসগুলো আছে সেগুলোও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এমন হতে পারে না যে কলেজে তোমার সিলেবাসে পরের জিনিসগুলো আছে বাট তোমার এখনই পড়া দরকার, সেগুলোও কিন্তু তুমি এখান থেকে পরের জিনিসগুলো পড়ে ফেলতে পারবা। বেসিক ক্লাস, প্রিমিয়াম ক্লাস, এখানে কিন্তু দুই সেটস অফ ক্লাস তোমরা পাচ্ছ। নর্মালি বেসিক ক্লাস বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আমাদের অলরেডি ফ্রি টিয়ারে বা আমাদের যে অ্যানিমেটেড যে ক্লাসগুলো আছে, সেই অ্যানিমেটেড ক্লাসগুলো তোমরা জানো প্রায় 700 অধিক ক্লাস আছে। সো অ্যানিমেটেড ক্লাসগুলো আছে, এছাড়াও প্রিমিয়াম ক্লাস আছে যেগুলো হয়তো তোমরা সবাই জানো না। এরকম কিন্তু প্রায় 150 মতন ক্লাস আমরা কিন্তু নিয়ে রেখেছি, যেগুলো তোমরা অ্যাকচুয়ালি প্রিমিয়াম ক্লাসে ক্লিক করলেই সেই ক্লাসগুলোতে চলে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এরকম প্রিমিয়াম ক্লাসগুলো তোমরা আশা করি পেয়ে যাবা। আর এই প্রিমিয়াম ক্লাসগুলো, বেসিক ক্লাসগুলো, এগুলো কিন্তু দুইটা সম্মিলিতভাবে পড়লে আমি বলবো একটা স্টুডেন্টস অ্যাডমিশন পর্যন্ত তৈরি হয়ে যাবে। একটা স্টুডেন্টস একদম অ্যাডমিশন পর্যন্ত, এইচএসসি লেভেল তো হবেই, অ্যাডমিশন পর্যন্ত সে তৈরি হয়ে যাবে, কারণ বেসিক ক্লাসে একটু বেসিক রিলেটেড আলোচনা বেশি, আর প্রিমিয়াম ক্লাসে বেসিক রিলেটেড এক্সট্রা আলোচনাগুলো আছে, সাথে অনেকগুলো ম্যাথ সলভ আছে। আর অ্যাসাইনমেন্ট অংশটা আমরা একটু নতুন ভাবে রিনোভেট করে সাজাবো। সেখানে তোমরা কি দেখবা যে ওই চ্যাপ্টারে যে কোশ্চেন্স গুলো পসিবল, যে কোশ্চেন গুলো তোমরা নিজেরা চর্চার জন্য, কারণ যত যাই হোক পড়ার কাজের পরে নিজের একটু কাজ করতে হয়, সেই অ্যাসাইনমেন্ট সেকশনে আমরা ঠিক ওইভাবেই গাইড করব যে এই তিনটা জিনিস পড়ার পরে এটা যদি তুমি করো তোমার নলেজটা পারফেক্টলি সিলড হয়ে যাবে। আর এক্সাম সিস্টেম তো আমাদের থাকবেই। তো এখানে তোমরা রুটিন গুলো সার্চ করে নিতে পারবা। ধরো সাপোজ তোমার একটা চ্যাপ্টার আছে, টোটাল তো আমরা জানি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি মিলে 75টা চ্যাপ্টার। সো 75টা চ্যাপ্টার ছাড়াও তুমি অন্যান্য চ্যাপ্টার 75 চ্যাপ্টারের মধ্যে কোনো একটা জিনিস সার্চ করে নিতে চাও, তুমি জাস্ট প্রথম কয়েকটা ওয়ার্ডস লিখলেই হবে, ইংলিশে বা বাংলায় যে কোনো একটা লিখলেই তোমার চলে আসবে আশা করি। আর বাংলা, আইসিটি, ইংলিশ এগুলো নিয়ে যারা কথা বলতেছো, এগুলো বেসিক বোনাস কোর্স হিসেবে তোমাদেরকে আলাদা অফার করা হবে। এখানে কিন্তু তোমরা গ্রুপ নামে একটা জায়গা পাবা, ওই গ্রুপ নামে জায়গাটাতে তুমি যদি যাও তাহলে কিন্তু তোমাদের জন্য ওই ক্লাসগুলো আলাদা করে নেওয়া হবে। স্ট্রিক্ট প্ল্যানে শুধুমাত্র আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো হচ্ছে, এইটা কমপ্লিট করতে পারলে তুমি টাকাটা রিটার্ন পাবা, আর উইথ বোনাস সামথিং রিটার্ন পাবা। আর যদি তুমি বাংলা ইংলিশেরটা বলো ওইটা বোনাস কোর্স, ওইটা স্ট্রিকের মধ্যে আসতেছে না, বাট ওইটা এই কোর্সটা যারা পারচেস করবে তাদের জন্যই উন্মুক্ত হয়ে যাবে। তুমি অলরেডি জানো যে আইসিটি কোর্স আমরা নিচ্ছি, সো আইসিটি কোর্সগুলো কিন্তু অ্যানিমেটেড রূপে তোমরা ইজিলি পেয়ে যাবা। সো সেগুলো একটা আলাদা গ্রুপে তোমাদের দিয়ে দেওয়া হবে। আর গ্রুপে যাবা কিভাবে, এই ওয়েবসাইটের মধ্যেই আমরা নোটিফিকেশন দিয়ে পাঠিয়ে দিব তোমাদের গ্রুপের লিংকটা। জি ভাইয়া। তো এই জিনিসগুলো কিন্তু আমি আরেকটা জিনিস বলি, যে অনেকে যে এটা কনফিউশনে ছিল, যে বলতেছিল আমি যদি সাপোজ শুরু হয়েছে 1 তারিখ থেকে, কেউ যদি কিছুদিন পরে 1-2 তারিখে বা একদিন দুদিন পরে জয়েন করে আমাদের সাথে, তখন তার কি হবে? তো এটাও আমাদের একটা ফিচার বলা যায়, যে যে যখনই জয়েন করো তার রুটিনটা সেদিন থেকে স্টার্ট হবে। যেমন সাপোজ আমি যদি আজকে কয় তারিখ আছে, 25 তারিখে আমি জয়েন করেছি, তাহলে আমার রুটিনটা স্টার্ট হয়েছে ঠিক 26 তারিখে দেখতেছি। এরকম যেদিন জয়েন করি এরপরের দিন থেকে বা সেদিন থেকেই যথেষ্ট টাইম থাকলে শুরু হয়ে যাবে রুটিনটা। তো এটা প্রত্যেকের জন্য ডেডিকেটেড একটা রুটিন থাকবে, সো দ্যাট কেউ পিছিয়ে পড়বে না কারো থেকে। এই জিনিসটাই। তারপর যেটা বলতেছিলাম, আমি যে হোমে যদি যাই, আমরা সবাই এই ওয়েবসাইটে কিন্তু ল্যান্ড করবো সবাই। তো এইখানে আমি যে 4টা বাটন থাকার কথা, 3টে আছে, আর একটা বাটন কেন আসে না আমি বলতেছি এখন।
প্রথমে হলো আমাদের বেসিক ক্লাস, যেটা ভাইয়া বললো যে আমাদের যে নর্মাল বেসিক ক্লাসগুলো, এখানে আমরা যদি ক্লিক করি এটা দেখতে পারতেছি কি হয়। ভিডিওতে ক্লিক করলে আমাদের এটা ইউটিউবে নিয়ে যাবে বা সামথিং, আমরা আমাদের সার্ভারে নিয়ে যাবে, যে ভিডিওগুলো দেখার জন্য নিয়ে যাবে। ভিডিওর মধ্যে নোটে যদি আমরা ক্লিক করি, এই যে চলমান চ্যালেঞ্জটা যেটা ভৌত জগতের উপর চলতেছিল, এটা নোটটা পেয়ে যাবো আমরা। এটা হলো বেসিক। আবার প্রিমিয়ামের সেম, প্রিমিয়ামের যে ভিডিওটা, এটাও আমাদের ক্লিক করলে ইউটিউব বা আমাদের সার্ভারে চলে যাবে। প্রিমিয়াম আমাদের রেকর্ড বা লাইভ যেটাই থাকো এটা এখানে থাকবে, ভিডিওতে ক্লিক করলে ওটা চলে গেল। আর নোটটা, এই নোটটা কিন্তু কেউ পায় নাই আগে, ঠিক আছে? এটা একদম আমাদের স্পেশাল যে নোট রাইটার্স আছে তাদের দিয়ে নোটটা করানো হয়ে গেছে, যে প্রিমিয়াম নোট বলতেছি আমরা এটাকে। এই প্রিমিয়াম নোটগুলো এখানে পাবো। তো এইটাই আমাদের সাজানোটা একদম সব সিম্পলি সাজানো আছে, যে কেউ বুঝে যাবে আশা করি। এটা গেল এই দুইটা আমরা যে কোনো সময় রুটিন থেকে যে কোনো সাবজেক্টের জন্য কিন্তু পেয়ে যাচ্ছি এই দুইটা। কিন্তু যে অ্যাসাইনমেন্ট আর এক্সাম বলতেছি, এক্সামের জন্যই এগুলোর জন্য আমরা স্ট্রিকটা মেনটেন করা লাগবে। এই জন্য যে টাইমটা দেওয়া থাকবে যে এত তারিখ থেকে এত তারিখের ভিতরে সম্পন্ন করা লাগবে, এই টাইমের ভিতরে আমার অ্যাসাইনমেন্ট আর এক্সামটা জমা দেওয়া লাগবে। আর তাহলে আমরা একটা একটা করে স্ট্রিক কমপ্লিট করতে পারবো। তো সাপোজ আমার আজকে চ্যালেঞ্জ 1 চলতেছে, আমি অ্যাসাইনমেন্টটা যাবো যে এখানে কোশ্চেনটা নামাই নিলাম, ওকে? তারপর কোশ্চেনের উপর আমরা মানে অ্যান্সারটা লিখলাম খাতার মধ্যে, পরে ছবি তুললাম, ছবি তুলে জমা দিবে কোথায়? তো যে কেউ দেখলে বুঝতে পারে জমা দিতে হবে এই জায়গাটায়, মানে একদম ভালোভাবে দেওয়া আছে যে সাবমিট ইউর প্রগ্রেস, এই জায়গাটা জমা দিতে হবে। আমরা যদি এখানে ক্লিক করি দেখবো একটা ফর্মে নিয়ে আসবে, আমাদের ফর্মের মতো এরকম একটা ফর্ম। এখানে আমরা কি লিখবো, কয়টা ভিডিও দেখা হয়েছে আমাদের প্লেলিস্টে এটা লিখবো। সিম্পল আমি লিখলাম আমার 10টা। তারপরে আমাদের ভিডিও কোনো নোট করে থাকি, নোটের লিঙ্কটা আমরা এখানে দিব। এটা অপশনাল, এটা দেওয়াটা না দেওয়াটা ইচ্ছা। কিন্তু ইম্পর্টেন্ট কোনটা? ইম্পর্টেন্ট হলো আমরা যে অ্যাসাইনমেন্টটা কোশ্চেনটা নিলাম, এই কোশ্চেনের উপর যা উত্তরটা লিখলাম, উত্তরের ছবি তুলে আমরা ড্রাইভ লিঙ্কটা আমাদের এখানে দেওয়া লাগবে, এটা মাস্ট। কারণ এই অ্যাসাইনমেন্টের উপরে আমরা এক্সাম ফিচারটা অন হবে আমাদের। তো সাপোজ আমি একটা এক্সাম লিঙ্ক দিলাম, যেমন সাপোজ বড় হাতের গেছে https তারপর drive.google.com/ আচ্ছা একটা ড্রাইভের লিঙ্ক লাগবে, drive.google.com/ এটা একটা লিঙ্ক নিয়ে নেই। আচ্ছা, এটা আমি একটু বলে দিই, এটা বলে দিলেই হবে, আশা করি সবাই করছে। এখানে কিন্তু দুইটা অপশন আমরা রাখতেছি। তোমরা অনেকেই বলো যে ভাই আমি ফেসবুক ইউজ করতে চাই না বা ফেসবুক থেকে বাইরে যেতে চাই, হ্যাঁ? তাদের জন্য যেটা সেটা হচ্ছে তারা কিন্তু ফেসবুকে এটা আপলোড দিয়ে তারপরে হচ্ছে ফেসবুকের একটা লিঙ্ক তুমি দিতে পারো। আমাদের নিজস্ব গ্রুপই থাকবে স্ট্রিক প্রোগ্রামের জন্য আলাদা, সেখানে তুমি এটা দিতে পারো। অথবা তুমি ফেসবুকে আসতে চাও না, কোনো সমস্যা নেই। তুমি যদি এইটা একটা গুগল ড্রাইভে, তোমরা সবাই জানো আশা করি যে গুগল ড্রাইভে কিভাবে একটা ছবি আপলোড দিতে হয়, কিভাবে পিডিএফ আপলোড দিতে হয়। গুগল ড্রাইভে তুমি একটা ফোল্ডার করে তুমি যদি ছবিটা আপলোড দাও বা এটা আপলোড দাও, আপলোড দিয়ে এনিওয়ান ক্যান ভিউ দিয়ে দেন ওই লিঙ্কটা তোমরা দিয়ে দিতে পারো। সো ওইগুলো কিন্তু আমরা আবার চেক করব। স্ট্রিক যারা কমপ্লিট করতে চাও তারা কিন্তু এরকম দিয়ে দিবা, ওগুলো আমরা চেক করব। আর তোমাদের স্ট্রিকটা কোনো সময় যদি কোনো একটা জিনিস তোমরা সঠিকভাবে না করতে পারো, তাহলে কিন্তু আমরা সাথে সাথে তোমার স্ট্রিকটা বাতিল করে দেবো না। আমরা তোমাকে প্রথমে ওয়ার্নিং দিব যে দেখো তোমার প্রথম এই জায়গাটাতে সমস্যা আছে। সো আমরা প্রথম 10-20 বা 1 মাস সময় পর্যন্ত আমরা তোমাদেরকে অন টেস্ট ট্রায়াল দিব যে হ্যাঁ তুমি এই জায়গাটায় সমস্যা করতেছো, এই জায়গাটার মধ্যে তোমার এই জিনিসটা করতে হবে। সো এই জিনিসগুলা তোমার কি আমরা বলে 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 তোমাকে অ্যাকচুয়ালি কি করব যে ঠিক করে দেব। আচ্ছা, তো এই জায়গাটার মধ্যে কনফিউজ হওয়ার কিছু নাই। আর এখানে দেখতেছো বামে নিচে দেখো একটা কি আছে, চ্যাট আইকন আছে, রাইট? সো একটা মেসেজ দেওয়ার জায়গা আছে। তো সেখানে মেসেজ দিও কিন্তু তুমি যে কোনো সময় যে কোনো একটা সমস্যা তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা ইনস্ট্যান্টলি তোমার সাথে এই জায়গাটাতে যোগাযোগ করে নেব, কোনো প্রবলেম হবে না। তারপরও এরকম একটা লিঙ্ক নিয়ে আসলাম, যেখানে একটা লিঙ্ক ভ্যালিড লিঙ্ক হলেই হলো। তারপর জাস্ট আমরা যখন সাবমিট করব একটা চেঞ্জ দেখতে পাবো আমরা। আমরা সাবমিট করলাম, সাকসেসটা হলো, ঠিক আছে? সাকসেস হওয়ার পরে আমি এটা দেখতেছি সাবমিটেড হয়ে গেল। তো এইটা আমি বলতেছিলাম যে এটার একটা তাৎপর্য আছে। প্রথম দিকে এটা ছিল যে সাবমিট করার জন্য বলেছিল, রেড ছিল, লাল রঙের ছিল, এখন সবুজ হয়ে গেল, মানে সাবমিট হয়েছে। আরেকটা জিনিস সবাই খেয়াল করবে আশা করি, এখানে এক্সামটা ছিল না তখন। এটা কেন ছিল না? কারণ আমরা অ্যাসাইনমেন্ট জমা দিইনি। অ্যাসাইনমেন্ট জমা না দেওয়া মানে আমরা এক্সামটা পাইনি। আমি যখনই এক্সামটা জমা দিলাম সাথে সাথে আমার এক্সাম ফিচারটা অন হয়ে গেল এখানে। তো এক্সাম ফিচারটা এখানে আমরা দুইটা জিনিস দেখতে পারবো, যে স্টার্ট করতে পারবো আর লাইভে স্কোর দেখতে পারবো। এই জিনিসটা আমরা যদি স্টার্ট করি তাহলে আমরা এক্সাম ফিচারটা সম্পর্কে একটু ধারণা পাবো। যেমন এখান থেকে আমরা সাবমিট করতে পারবো, সাবমিটটা এখানে কোশ্চেনটা আসবে। আমাদের এখন তো আসলে কোনো চলতেছে না এক্সাম, এই জন্য এক্সামটা নাই। আমরা এখানে এক্সাম দিব নর্মালি, এক্সামের টাইম টেবিল চলবে সবকিছু। এক্সাম দেওয়ার পরে সাবমিট বাটনটা আসবে, সাবমিট আমরা ক্লিক করবো। আর যখনই আমরা ক্লিক করবো তখনই আমরা এই দুইটা ধাপ, একটা হলো অ্যাসাইনমেন্ট জমা দিলাম, একটা হলো এক্সাম দিলাম। এই এক্সাম যদি আমি 60% উপরে মার্ক পাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার স্ট্রিকটা কাউন্ট হবে। এটা একটা জিনিস আমাদের কোশ্চেন বলতে পারেন যে প্রথমে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগতেছে,
অথবা এক্সামটা অবশ্যই 60% উপরে হওয়া লাগতেছে, এবং অবশ্যই টাইমের ভিতরে হওয়া লাগতেছে। যেটা টাইম দেওয়া আছে, স্টার্টিং ডেট, এন্ডিং ডেট, এই টাইমের ভিতরে হলেই আমাদের এগুলো সাবমিট হবে, সাবমিট নিবে এবং কাজ করবে। তারপরে এগুলো আমরা এক্সাম যদি দিতে পারি 60%-এর উপর পাই, সেক্ষেত্রে আমরা স্ট্রিক বেড়ে যাবে, এখানে 1-2-3 করে বাড়তে থাকবে সবসময়। তারপর এরকমই চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ তো এটা নর্মাল, আমরা যে কোনো সময় যে কেউ, যেহেতু আমরা পারচেস করেছি, চ্যালেঞ্জ দিতে পারবো, চ্যালেঞ্জ কন্টিনিউ করতে পারবো। কিন্তু স্ট্রিক মেনটেনের জন্য অবশ্যই আমার 60%-এর উপর পাওয়া লাগবে এবং টাইমলি মেনটেন করা লাগবে। এই জন্য 75টা স্ট্রিকের জন্য এখানে লেখা আছে, একটা করে বাড়বে আশা করি। এবং যে 75টা কমপ্লিট করতে পারবে সে কিছু ব্যাজও পাবে, যেটা ভাই বলতেছিল। ব্যাচটা আমরা দেখতে পাবো এইখানে, যে আমার এখনো আনরেকড, কারণ আমি কোনো এক্সাম দেইনি। আমি যদি ব্যাচে ক্লিক করি, নানান ধরনের ব্যাচ আছে, যেগুলো আমার একটা আনলক করা হয়নি। আমরা একটা একটা করে যাবো, যেমন চ্যালেঞ্জ 1, চ্যালেঞ্জ 5, কতটা চ্যালেঞ্জ যাওয়ার পর আমার একটা করে ব্যাচ আনলক হবে, এবং এই ব্যাচের উপরে আমরা মোটামুটি বুঝতে পারবো যে একটা গেমে একটা ফিল আসবে আশা করি। সো এভাবে আগাবো আমরা। নানান ধরনের ব্যাচ আছে, এগুলো আমি এখন একটা বলতেছি না, দেখতে পারবে যে আমরা ওয়েট করতেছি তার জন্য যে 75টা কমপ্লিট করতে পারবে। তো আশা করি সবাই এতটুকু বোঝা গেছে। আর তারপরও এতটুকু মাঝখানেও যদি কেউ হঠাৎ কোনো প্রবলেমে পড়ে, তাহলে এই যে ভাইয়া যেটা একটু আগে বললো যে এখানে একটা চ্যাট ফিচার আছে আমাদের বাম দিকে, চ্যাটটা ওপেন করে ইনস্ট্যান্ট আমাদের মেসেজ পাঠাতে পারবো কিছু লিখে, তারপরে চলে যাবে। তারপর এগুলো আমরা মোটামুটি, আমাদের একটা টিম থাকবে এই মেসেজগুলো রিপ্লাই দেওয়ার জন্য, যে কোনো প্রবলেমের জন্য ওগুলো রিপ্লাই দিয়ে দেবো আমরা। শুধু তাই না, কিছু একটা নোটিফিকেশনের সিস্টেম থাকবে, যে এই পাশে দেখতেছি নোটিফিকেশনটা হলো আমাদের একটা, সাপোজ কেউ মিস করে ফেলতেছে স্ট্রিকটা, তো মিস করে ফেলার আগে তাকে আমরা জানিয়ে দিব যে তুমি মিস করে ফেলতেছো, সাবধান, তোমার স্ট্রিকটা অফ হয়ে যাবে, সামথিং লাইক দ্যাট। এখন কোনো নোটিফিকেশন নাই। এটাই মোটামুটি এখানে ছিল। আর এক্সামটা তো আমি বললাম, তাও একবার দেখাই। এক্সামটা হলো আমাদের প্রত্যেকটা চ্যালেঞ্জেরই একটা করে এক্সাম থাকবে, এবং প্রত্যেক এক্সামে আমরা লাইভ স্কোর দেখতে পারবো। লাইভ স্কোর থাকার সাথে সাথে আমরা প্রিভিয়াস যে এক্সামগুলো চলে গেছে, এগুলো আমরা যে কোনো সময় আবার দিতে পারবো, চাইলে আবার দিতে পারবো, ইনস্ট্যান্ট সলিউশনও পাবো। আর শুধু তাই না, আমরা যে প্রতিটা কোশ্চেনের সাথে প্রতিটা কোশ্চেন যেন মিল না থাকে, আমরা সাফল করে দেবো এগুলা, যেন কেউ মানে নকল করতে না পারে বা সামথিং। তো আশা করি তোমাদের শুধু সাফেলই হবে না, এই ক্ষেত্রে কিন্তু ভেতরে দিয়ে আমরা আবার কোশ্চেন চেঞ্জও করে দিব, মানে 10 দিন বা 5 দিন বা 2 দিন পর পর মাঝে মাঝে চেঞ্জ করে দিব ভেতরে ভেতরে। সো এই ক্ষেত্রে করাপশন রেট গুলো থাকবে না, যেটা টেস্ট মজে আমরা যখন এসিপি বা অপার স্পোর্টস প্রোগ্রামে নিয়েছিলাম তখন অনেকগুলো করাপশনের রিপোর্ট আমরা পেয়েছিলাম, বাট এই ক্ষেত্রে এই সুযোগটা আর থাকতেছে না। আর এক্ষেত্রে যেহেতু ইন্ডিভিজুয়ালি যে এক্সাম দিচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট থেকে, সো এই জায়গাটাতে আর সমস্যা থাকবে না আশা করা যায়। অবশ্যই ভাইয়া, এটাই টেস্ট মজার মতো একটা সফটওয়্যার, এটার মধ্যে আমরা একটু প্রবলেমে পড়ি, আমরা নিজেরা নিয়ে আসছি এটা। আবার এখানে সেই স্কোরটা এখানেও থাকবে, এগুলো অলওয়েজ। স্কোরে যখন যাবো আমরা, এখানে আমাদের লাইভ স্কোর গুলো দেখতে পারবো, তাছাড়া এর আগে কারা পরীক্ষা দিয়েছে তাদেরটাও দেখতে পারবো আমরা। যেমন আমরা দুজন জাস্ট টেস্ট পারপোজে দিয়েছিলাম, এইগুলো দেখতে পারতেছি, কে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে, র্যাঙ্কিং সহ থাকবে এখানে। এটা অলওয়েজ যে কেউ যে কোনো সময় দেখতে পারবে এক্সামটা। আর আরেকটা জিনিস, এক্সাম যে যখন দিবে, এক্সাম দেওয়ার পরে আমি যখন এখানে দেখতেছি স্টার্ট নাও আর লাইভ স্কোর দুইটা আছে, সলিউশনটা নাই। আমি যদি এক্সাম দেই সেক্ষেত্রে কিন্তু সলিউশন আসবে, আর অবশ্যই চ্যালেঞ্জ শেষ হওয়ার পরে আসবে। এটা আর কি, এক্সাম না দিলে সলিউশন আসার কোনো মানে নাই। এক্সাম দিলে অবশ্যই সলিউশন এখানে আসা করবে, সেটা দেখে আমরা পরবর্তীতে অন্যান্য প্রিপারেশন বা বুঝে নিতে পারবো আমি কত পাইছি, কেন পাইছি, ইত্যাদি। তো এগুলা গেল আমাদের 3টা ধাপ। তারপর যদি আমরা অ্যাকাউন্টে যাই, আমাদের যে ম্যানুয়াল মানে মেইন যে বেসিক যে জিনিসগুলো আছে এগুলো আমরা দেখতে পারবো। যদি কেউ কোনো কিছু ভুলে যাই, বা পেমেন্ট কে কত টাকা করেছিলাম, কত ডেট পর্যন্ত আমাদের চলবে এটা, কবে আমরা রিফান্ড পাইতে পারি, আদৌ রিফান্ড পাবো কিনা, এবং কশন গুলো, আমাদের নিয়মগুলা এগুলো পাবে। আর এখানে আমরা রুলসটা অ্যাড করে দিব। রুলসটা সবাই মাস্ট দেখে নেবে প্রথমেই, কারণ রুলসটা একটা বাটন হিসেবে আমরা দিয়ে দিব, সবগুলো রুলস মেনটেন করা লাগবে। তবে সিকিউরিটি থেকে আমরা চাইলে পরবর্তীতে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবো। নর্মাল একটা ফেসবুক যেরকম হয়, একটা সোশ্যাল প্ল্যাটফর্ম যেরকম হয়, এরকম আমরা রাখতে চেষ্টা করছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তোমার পাসওয়ার্ড, তোমার ইমেল, এগুলো কিন্তু একান্তই তোমার। আমরা কিন্তু এটাও ট্র্যাক করি যে কয়টা ডিভাইস থেকে আসলে ঢোকা হচ্ছে। ধরো তোমার 2টা বা 3টা ডিভাইস, ধরো তুমি যদি, আমরা ট্র্যাক করবো, ইনফ্যাক্ট এই জিনিসগুলো আমরা আলাদা করে নোটিফাই করবো যে তুমি সেকেন্ড কোনো ডিভাইস বা থার্ড কোনো ডিভাইস দিয়ে ঢুকতেছো কিনা। সো তোমার ক্ষেত্রে 2টা ডিভাইস 3টা ডিভাইস থাকলে একই আইপি অ্যাড্রেস, দ্যাট মিনস একই তুমি নেটওয়ার্ক থেকে ঢুকতেছো, আইদার ওয়াইফাই অথবা নেটওয়ার্ক, একই নেটওয়ার্ক থেকে ঢুকতেছো। বাট তুমি যদি ইন কেস তোমার জিনিসটা কোনো বন্ধুকে শেয়ার করো, তাহলে সেটা কিন্তু আমরা জেনে যাব যে কয়টা আইপি অ্যাড্রেস থেকে এখানে আসা হয়েছে। যদি ইন কেস কেউ দলগতভাবে জিনিসটার অ্যাপ্রোচ নাও যে আমরা 2-3 জন মিলে একটা জিনিস করব, তাহলে কিন্তু তারা ধরা খেয়ে যাবে, আর তাদের কিন্তু বিনা নোটিসে স্ট্রিকটা বাতিল হয়ে যাবে।
মানে বিনা নোটিসে তাদের এই স্ট্রিক বা এই ওয়েবসাইটে ডিসেবল হয়ে যাবে, তারা তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আর লগ ইন করতে পারবে না কখনোই। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তো আমরা এখানে যে প্রোগ্রামটা সাজিয়েছি সেই প্রোগ্রামটা স্টুডেন্টসদেরকে সম্পূর্ণ একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য সাজিয়েছি। এই পুরো প্রোগ্রামে কিন্তু আমরা 10 মাসে আমাদের পুরো এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো শেষ করার প্ল্যান নিয়েছি 10 মাসে। ইনফ্যাক্ট ওই 10 মাস পার হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু বাংলা, ইংলিশ, আইসিটি এগুলোর বোনাস কোর্স দিব বলেছি, সেটাও কিন্তু রেডি হয়ে যাবে, সেটাও রুটিন আকারে তোমাদেরকে দেওয়া হবে। সো এই কোর্সটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সব থেকে কম খরচে এত পার্সোনালাইজড এক্সপিরিয়েন্সের একটা কোর্স লঞ্চ হতে যাচ্ছে। আমরা অনেক দিন ধরে খাটাখাটনির ফসল বলতে পারো আমাদের এই কোর্সটা। আর আমারই না এসিপি বা অপার্স কোর্স প্রোগ্রাম নামে একটা কোর্স রয়েছে, সেটার সাথে যদি আমি এটার পার্থক্য বলতে চাই, সেটার মধ্যেও তোমাদের বেসিক ক্লাস ছিল, সেটার মধ্যে অ্যাসাইনমেন্ট ছিল, এক্সাম ছিল, বাট সেটার মধ্যে চিন্তা করে দেখো তোমাদের কয়টা প্ল্যাটফর্মে যেতে হতো। ফেসবুকে যেতে হতো, রেজাল্ট দেখার জন্য গুগল শিটে যেতে হতো, পরীক্ষা দেওয়ার জন্য টেস্ট মজে যেতে হতো, প্রিমিয়াম ক্লাস করার জন্য প্রত্যেক ক্লাসের আগে টাকা পাঠাতে হতো, ফর্ম ফিল আপ করতে হতো, প্রত্যেক ক্লাসের আগে একটা জিনিস করতে হতো, সময় নষ্ট হতো। আর প্রিমিয়াম ক্লাসের জন্য তোমাদের আবার জুমে যেতে হতো। দ্যাট মিনস ডিস্ট্রাকশনের অনেকগুলো ওয়ে ছিল, বাট এই ক্ষেত্রে ডিস্ট্রাকশনের ওয়ে জিরো, একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে সবগুলো কিছু হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত এখানে মানি রিফান্ডেরও একটা ব্যাপার আছে, সেখানে কিন্তু আর মানি রিফান্ডের ব্যাপার নাই। তবুও আমি বলবো অপার্স কোর্স প্রোগ্রাম যেহেতু অলরেডি 30-এর মতন আমার চ্যালেঞ্জ হয়ে গেছে, সো অপার্স কোর্স প্রোগ্রামে যারা আসো 22 ব্যাচের, তাদের জন্য আমার মেসেজ থাকবে এটা, যে তোমরা যদি রেগুলারলি এই 30টা চ্যালেঞ্জ পর্যন্ত যদি তোমরা অ্যাক্টিভ থাকো, বা 30টার জায়গায় 27টা, 2টা বা 3টা মিস গিয়েছে এরকম যদি অ্যাক্টিভ থাকো, তাহলে তুমি এসিপিতে স্টিক করো। কারণ এইটা কিন্তু একদম নতুন করে শুরু হতে যাচ্ছে। এটা কাদের জন্য? স্ট্রিক প্রোগ্রামটা যারা জিরো থেকে আবার স্টার্ট করতে চাচ্ছে, এবার একবারে ভালো করে স্টার্ট করবে, এইবার আর তারা মিস করবে না, এই ডেডিকেশন নিয়ে যারা আসবে তাদের জন্য আসলে স্ট্রিক প্রোগ্রামটা। সো যারা অলরেডি এসিপি বা অপার্স কোর্স প্রোগ্রামে আছো, তাদের জন্য আমি বলবো যে তোমরা অপার্স কোর্স প্রোগ্রামে যদি ভালো ভালো পারফর্ম করে থাকো, অলরেডি অনেকগুলো চ্যালেঞ্জ পার্টিসিপেট করে থাকো, তাহলে সেটা থেকেই তোমরা বেস্ট আউটপুট নিয়ে আসার চেষ্টা করো। একটু নিজেদের কন্ট্রোলটা নিজেদের করতে হবে, যে আমি অন্য ডিস্ট্রাক্টেড হব না। বাট স্ট্রিক প্রোগ্রামে আমরাই আসলে এই জিনিসটা করে দিচ্ছি, যে তোমার ডিস্ট্রাক্টেড হওয়ার সুযোগ নাই, তুমি জাস্ট এটার মধ্যে থাকলে ডিস্ট্রাক্টেড হওয়ার সুযোগ নাই। আর স্ট্রিক প্রোগ্রামে আরেকটা বাড়তি ফেসিলিটি হচ্ছে তোমার এই জায়গাটার মধ্যে তোমরা পার্সোনালি একটু কন্ট্যাক্ট করতে পারবা, আর প্রিমিয়াম ক্লাসগুলো ফ্রিও হয়ে যেতে পারে তোমার জন্য, জাস্ট তুমি যদি করো একটু অ্যাক্টিভলি পার্টিসিপেট করো চ্যালেঞ্জগুলোতে। আমাদের কিন্তু এটাই উদ্দেশ্য অ্যাকচুয়ালি তোমাদেরকে নিয়ে, যে যারা যারা অ্যাকচুয়ালি ভালোভাবে সবটা শেষ করবে তাদের থেকে কেন টাকা নিব, তারা নিজেরাই সম্পদ। তো তারা যদি নিজেরাই সম্পদ হয়, তারা যদি ভালোভাবে সব শেষ করতে পারে, তাদেরকে আমরা আমাদের টিমে নিয়ে নিব, তাদেরকে আমি আমাদের টিমে নিয়ে আমরা ভবিষ্যৎ জেনারেশনকে সার্ভ করব। সো আমরা তাই তাদের থেকে কোনো চার্জ করব না। সো এই জায়গাটার থেকেই তোমরা বুঝতে পারছো যে আমাদের মেন্টালিটি কিন্তু এখান থেকে প্রফিট বের করে আনা না, আমাদের মেন্টালিটি হচ্ছে এখান থেকে তোমাদেরকে একটা গেমস এর মতন ফিলিংস দাও। অনেকেই বলতেছো ভাই ইকোনমিক্যাল ক্রাইসিসের জন্য জিনিসটা করতে পারতেছি না বা এরকম। জিনিসটার পুরো ফান্ডামেন্টাল থিওরিটাই হচ্ছে যে প্রি পেমেন্ট সিস্টেম, যেন তুমি একটা টাকা জমা রেখেছো আমাদের কাছে, আর তুমি ওই টাকাটা উত্তোলন করবে, এরকম একটা জেদ তোমার মধ্যে থাকবে। আর ওই জেদ থেকে তুমি অ্যাকচুয়ালি পড়ে যাবে, তারপরে একটা সময় পরে তুমি একটা সাকসেসফুল অ্যাচিভমেন্ট যেটা সেটা গেইন করবে। সো এই ধারণাটা থেকেই আসলে আমাদের এই স্ট্রিক প্রোগ্রামটা। সো এখানে যদি তোমরা ইনিশিয়ালি অ্যাডভান্স না করো, তাহলে এই জিনিসটা আমরা সাকসেসফুল করতে পারবো না। আমি কিন্তু ফ্রি কোর্স দেই, আমাদের এসিপিতে কিন্তু ঢুকতে কোনো টাকা লাগবে না, একদম 0 টাকায় তুমি ঢুকতে পারবা, 0 টাকায় তুমি রুটিনে ইনভলভ হয়ে যাবে, 0 টাকায় তুমি টিম সবকিছু পাই যাচ্ছ। বাট ওইটা করে আমরা দেখেছি যে প্রথমে যে পরিমাণের উৎসাহ উদ্দীপনা থাকে, পরে সেই উৎসাহ উদ্দীপনাটা কমে যায় বা শেষ হয়ে যায়। সো এই জায়গাগুলো থেকে আর যেন বিচ্যুতি না ঘটে, কেউ একজন ঢুকছো দ্যাট মিনস সে শেষ করেই বের হবা, এরকম মেন্টালিটি নিয়ে যেন তোমরা ঢুকতে পারো, সেই কারণেই আসলে আমাদের এই স্ট্রিক প্রোগ্রামটা। তো আশা করি স্ট্রিক প্রোগ্রামে আজকেই আমরা আমাদের বিকাশ নাম্বার সহ পোস্ট দিয়ে দিব, যেখানে তোমরা পে করতে পারবে। আর ইমেল কিন্তু 2টা যাবে তোমাদের কাছে, 2টা, আবার বলছি 2টা ইমেল যাবে। প্রথমত তুমি যখন পে করার পরে তুমি যখন লগ ইন বা রেজিস্টার করবা, তখন কিন্তু সাথে সাথে একটা ফিডব্যাক ইমেল, যে হ্যাঁ তোমার টাকাটা আমরা পাইছি, তোমার ইমেলটা আমরা পাইছি, এরকম টাইপের মেসেজ সহ যাবে। ওই ইমেলটার মধ্যে আরো কিছু তথ্য থাকবে, যে পরবর্তী ইমেলটা তুমি কবে পাবা সেই কথাটাও থাকবে। পরবর্তী ইমেলটা কিন্তু কোর্স শুরু হওয়ার আগেই কবে পাবে সেটা থাকবে, সেটা উইদিন 1 ফেব্রুয়ারি। আমরা 1 ফেব্রুয়ারি থেকে লঞ্চ করার প্ল্যান, 10 ফেব্রুয়ারি থেকে সেকেন্ড লট যাবে, 1 ফেব্রুয়ারি থেকে ফার্স্ট লট যাবে। সো 1 ফেব্রুয়ারির মধ্যেই চেষ্টা করে দিবা সবাই এনরোল হয়ে যাওয়ার। সো 1 ফেব্রুয়ারির কোর্স শুরু হবে, তার আগে আরেকটা হতে পারে এটা 31 জানুয়ারি বা 30 জানুয়ারি, সিস্টেমটা রেডি হয়ে যাওয়ার পরে। সো 30 জানুয়ারি বা 31 জানুয়ারি তোমাদের কাছে চলে যাবে তোমাদের ইমেল আইডি আর পাসওয়ার্ড সহ
একটা ইমেল। সো ওই ইমেলটার থেকে যে আইডিটা পেলা, পাসওয়ার্ডটা পেলা, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ঢুকলেই তারপরে তোমার একদম যাবতীয় ইনফরমেশন সবকিছু দেওয়ার একটা জায়গা আসবে, সেগুলো দিবা, দেওয়ার পরই তোমার কোর্স চালু হয়ে গেল। আর প্রথম মাসটা আমি বলেছি, প্রথম মাসটা আমরা তোমাদেরকে অন টেস্টে অনেক কিছু দেখায় দিব আলাদা আলাদা করে। দেখো এই জিনিসটা তুমি ভুল করতেছো, এই জিনিসটা তোমার এটা করো, এই জিনিসটা তোমার সাবমিশন দেরি হচ্ছে, এইটা এবারের মতন তোমাকে গ্র্যান্ড করলাম, বাট পরের বার থেকে গ্র্যান্ড করা যাবে না। আর লিভ ইন অ্যাডভান্সের ব্যাপারটা যদি বলি, লিভ ইন অ্যাডভান্সের ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু অনেক গবেষণা করেছি এটা নিয়ে। যেমন তোমাদের কলেজে পরীক্ষা থাকে, স্বাভাবিকভাবে আমি কিন্তু এমন একজন মানুষ যে আমার কন্টেন্টই দেখতে হবে এরকম কিন্তু বলি না। ইনফ্যাক্ট আমি যে অনলাইন টিচার, আমি কিন্তু নিজেই ভিডিও বানাই, বাট তাও আমি বলি যে ভিডিওর চেয়ে বইকে প্রায়োরিটি দাও, এরকম টাইপের একজন শিক্ষক আমি। সো আমি জানি যে অ্যাকচুয়ালি ছাত্রের জন্য কোনটা দরকার, আমার জন্য কোনটা দরকার সেটা না। আমি কিন্তু এইভাবে চিন্তা করি না যে আমার জন্য কোনটা টাকা আনবে, সেটা না। আমি চিন্তা করি ছাত্রের জন্য কোনটা দরকার। আর ছাত্রের জন্য যদি পরীক্ষা থাকে কলেজে, আমি অবভিয়াসলি আমাদের কোর্স প্রোগ্রামটাকে পজ রেখে আমি বলবো পরীক্ষাটা দাও, পরীক্ষাটা ভালো করে শেষ করো। কারণ কলেজের পরীক্ষাটা তোমার একটা কনফিডেন্স আনবে, কলেজের চারপাশে সবার সাথে একটা কনফিডেন্স। আমাদের এখানে ভালো করলো, বাট কলেজে যদি সাইমালটেনিয়াসলি খারাপ করো, এটা আমরা চাই না অবশ্যই। তো সেই জন্য আমরা লিভ ইন অ্যাডভান্স অপশন রেখেছি 2 বার। কেন 2 বার? কারণ আমরা দেখেছি যে তোমাদের পরীক্ষা হলে আমরা যেহেতু টেস্টের আগেই সবগুলো প্ল্যান শেষ করে ফেলতে পারবো 10 মাসের মধ্যে 22 ব্যাচের জন্য। সো তোমরা, তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা হতে পারে আর প্রি টেস্ট পরীক্ষা হতে পারে, বড় বড় পরীক্ষার মধ্যে এই ইয়ার ফাইনাল পরীক্ষা আর প্রি টেস্ট পরীক্ষা, এই 2টা পরীক্ষার আগে তোমরা আমাদের সাথে চ্যাট করে লিভ নিতে পারো। আর ওই লিভ যখন নিবা তখন তোমার আর কাউন্ট ডাউন, যেটা ওই যে টাইমার যে কমতেছিল, এটা আর কমবে না, তখন এটা ফিক্সড হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে এটা। তখন তুমি আবার যখন তোমার পরীক্ষার জন্য ছুটি কয়দিন নিবা সেটাও তুমি নির্ধারণ করবা। ভাই আমার 20 দিনের ছুটি দরকার, আমার কলেজে 25 দিনের রুটিন দিচ্ছে, 25 দিনের ছুটি দরকার। যতদিন তোমার ছুটি দরকার ততদিন তুমি জাস্ট আমাদেরকে বললে আমরা গ্র্যান্ট করে দিব ওই ছুটিটা। 2 বার এটা নেওয়া যাবে। কেন আমি এটা বারবার দিচ্ছি না? কারণ অনেকে এটা অসৎ ভাইয়া হয়তো বা হ্যাঁ, একটু হ্যাঁ, তো আমি যেটা বলতেছিলাম লিভ ইন অ্যাডভান্সের ব্যাপারটা। সো লিভ ইন অ্যাডভান্স 2 বার নেওয়া যাবে। কেন 2-এর অধিকবার কেন করলাম না, বারে বারে কেন করলাম না? কারণ আমরা এই কোর্সটা প্রথমত এমন ভাবে সাজিয়েছি যে তুমি যদি দৈনিক 3 থেকে 4 ঘন্টা করে পড়ো, 3 থেকে 4 ঘন্টা করে যদি পড়ো, তাহলে তোমার অ্যাকচুয়ালি পুরো জিনিসটা শেষ হয়ে যাবে, মানে পুরো কোর্সটা 10 মাসে শেষ হয়ে যাবে। স্বাভাবিকভাবে এইচএসসি সিলেবাস ছেলে খেলা না যে তুমি 10 মাসে শেষ করবা আর তুমি পড়বা না অটোমেটিক শেষ হয়ে যাবে, সেটাও না। সো আমরা ওইভাবেই সবগুলো অ্যারেঞ্জ করে রেখেছি, তোমার যে তোমাকে পড়া আদায় করেই ছাড়বো সেরকম করে। সো 3 থেকে 4 ঘন্টা যদি তুমি দৈনিক সময় দাও, তোমার স্ট্রিক্ট প্রোগ্রামটা একদম স্ট্রিক্ট কমপ্লিট করে টাকা পয়সা সব রিটার্ন পেতে তোমার বেগ পেতে হবে না। বাট অনেকেই এটার অসৎ ব্যবহার করতে পারতা এরকম ভাবে যে আমি বারবার ছুটি নিচ্ছি, বারবার ছুটি নিচ্ছি। বারবার ছুটি নিলে যেটা হবে, এই স্ট্রিক প্রোগ্রামের মর্যাদাটা হারাবে। আমরা যে একটা স্ট্রিকের মধ্যে থেকে তোমাকে শেষ করাবো, সেটার মর্যাদাটা হারাবে। আর তোমরাও কিন্তু অ্যাকচুয়ালি মাথায় রাখবা 22 ব্যাচ, তোমাদের পরীক্ষা কিন্তু আগামী বছর হয়ে যাবে। সো আগামী বছর হয়ে গেলে এই বছরের মধ্যে কিন্তু তোমাদের সিলেবাস শেষ না করতে পারলে তোমাদের কিন্তু একটু ঝামেলা হবে। কারণ নর্মাল টাইমে কিন্তু, যখন করোনা ছিল না তখন নর্মাল টাইমে কিন্তু নভেম্বর দিক দিয়ে টেস্ট পরীক্ষা হয়ে যেত, আর পরের বছরের এপ্রিলে হতো এইচএসসি পরীক্ষা। ঠিক আছে? সো তোমাদের ক্ষেত্রে কিন্তু ওইভাবেই চিন্তা ভাবনা করতে হবে। 21 ব্যাচ বা 20 ব্যাচের মতন চিন্তা ভাবনাগুলো করলে তোমাদের ক্ষেত্রে কিন্তু হবে না। তো তোমাদেরকে আমরা ওইভাবেই তৈরি করতে চাচ্ছি। সো আমরা ফার্স্ট ইয়ার থেকে কেন এই হালটা ধরতেছি, কারণ আমরা জানি যে গ্র্যাজুয়াল গেইনটা আর ইনস্ট্যান্ট গেইনটার মধ্যে তফাৎ থেকেই থাকে। সো 22 ব্যাচের প্রত্যেকে আশা করি এই কোর্স প্রোগ্রামটা সম্বন্ধে জানবে। তুমি এই জিনিসটা একটু তুলনা করে দেখো যে এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমার লাইফে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে। আশা করি একটা সব থেকে ইম্প্যাক্টফুল কোর্স আমরা নামাতে পারবো তোমাদের সহযোগিতায়। আর আজকে আমি বলেছিলাম যে 21 ব্যাচের জন্য কিছু বলবো। সো একটু কমেন্ট গুলো দেখো যে সবাই একটু 21 ব্যাচ যারা আছো, 21 ব্যাচের জন্য স্পেশালি আমি কিছু বলবো। 21 ব্যাচের জন্য আমার স্পেশাল কিছু মেসেজ আছে। সো 21 ব্যাচের জন্য যারা যারা আসো তারা একটু অ্যাক্টিভ হও। আমি 2 মিনিট সময় নিতেছি, যেহেতু আমরা 22 ব্যাচের জন্য বলতেছিলাম কথাবার্তা, অনেক 21 ব্যাচের স্টুডেন্টস 21 ব্যাচ। সো যারা যারা দেখে, সো 21 ব্যাচের ফ্রেন্ডদের জন্য সুবিধা হয়ে যাবে। সো 21 ব্যাচের জন্য আমার ইম্পর্টেন্ট কিছু মেসেজ আছে, অনেক ইম্পর্টেন্ট। আর এইটা নিয়ে আমাদের পরিকল্পনা হচ্ছে। ইনফ্যাক্ট এই লাইভে আসার আগে আমি 3-4 বার আইমান ভাইয়ের সাথে কথা বলেছি। সো আমরা 21 ব্যাচের জন্য আমাদের ডেডিকেটেড কিছু প্ল্যান আছে। সো 21 ব্যাচের স্টুডেন্টসরা একটু অ্যাক্টিভ হও। 21 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিতেছি আমি কিছুক্ষণ আগে অলরেডি তোমাদের জন্য একটা পোস্ট করেছিলাম। সেই পোস্টে আমি লিখেছি যে 21 ব্যাচের যে ব্যাপারটা, এইচএসসি 21 ব্যাচের ও তাদের সিলেবাস কমিয়ে দিয়েছে। ঠিক আছে? তো তাদের সিলেবাস কমিয়ে দিয়েছে, তার মানে তোমরা অনেকেই এখন 21 ব্যাচের যারা আসো এইচএসসি, তারাও আশা করে আসো যে তোমাদের সিলেবাস কমিয়ে দিবে। হ্যাঁ, কমিয়ে দিতে পারে, দেওয়ার সম্ভাবনা আছে, সর্বাধিক সম্ভাবনা আছে। যদি সিলেবাস কমিয়ে দেয় তাহলে কি, আর না কমালে কি, মানে সুবিধা অসুবিধা কিন্তু দুই ক্ষেত্রেই থাকে। প্রত্যেকটা
কাজের মুদ্রারই কিন্তু এপিটোপিক থাকে, ঠিক আছে? সো 21 ব্যাচের জন্য যদি সিলেবাসটা কমায় তাহলে কি কি ইম্প্যাক্ট পড়তে পারে, কি কি কোশ্চেন হতে পারে, বা কি কি তোমাদের কনফিউশন থাকতে পারে, বা কি কি সম্বন্ধে তোমাদের জেনে থাকা দরকার ভবিষ্যতের জন্য। প্রথমত সিলেবাস যদি কমায়, একদম কোর লেভেলের যে জিনিসগুলো আছে, যতদিন সিলেবাস না কমাচ্ছে ততদিন তো আর পড়াশোনা বন্ধ করে বসে থাকা যাবে না, ততদিনের জন্য একটা আমি গাইডলাইন দিচ্ছি যে সিলেবাস কমাক বা না কমাক, এতদিন কি করব নোটিস আসার আগ পর্যন্ত। সো প্রথমত একদম কোর লেভেলের জিনিসগুলো বাদ দিয়ে দিবে না। কোর লেভেলের জিনিস বলতে গেলে কি, ধরো যেগুলো তোমার ফিউচারে খুব কাজে লাগবে সেগুলো তারা কমাবে না, বা সেগুলো তোমার খুব বেশি কমাবে না। যেমন আমি যদি বলি ক্যালকুলাস ছাড়া তো তুমি ইঞ্জিনিয়ারিং কিছুই পারবা না, তাই না? ক্যালকুলাস তোমাকে ফুললি বাদ দিয়ে দিবে না। ইনফ্যাক্ট জিওলজির ক্ষেত্রে মানব দেহের চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলো কম্পারেটিভলি বাদ দেওয়ার সম্ভাবনা কম, বাদ দিবে না। তো এই টাইপের যে জিনিসগুলো আছে, বেসিক ফিজিক্সের ক্ষেত্রে বেসিক চ্যাপ্টার যেগুলো, ফার্স্ট পেপারের যে চ্যাপ্টারগুলো আছে, এগুলো সব জায়গায় মোটামুটি লাগে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডগুলোতে, মেকানিক্স, এগুলো প্রত্যেকটা জায়গায় লাগে। সো ফার্স্ট পেপারের যে চ্যাপ্টারগুলো আছে এগুলো বাদ দিবে না। ইনফ্যাক্ট সেকেন্ড পেপারের তড়িতের মতন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বাদ দিবে না, বাদ দিলে দিতে পারে সেমিকন্ডাক্টর, অ্যাস্ট্রোনমি, এই টাইপের গুলো। আর ফার্স্ট পেপার থেকে ফার্স্ট চ্যাপ্টার এটা বাদ দিতে পারে, বাট বাকি যেগুলো আছে এগুলো ফান্ডামেন্টাল চ্যাপ্টার। আর এইচএসসির জন্য যেই রেটে সিলেবাসটা কমাইছে, তোমরা খেয়াল করলে দেখবা এইচএসসির জন্য কিন্তু প্রথম দিকের চ্যাপ্টারগুলো তারা রেখে দিয়েছে। ফিজিক্সে আমি দেখছি চ্যাপ্টার প্রথম দিকের গুলো রেখে দিয়েছে, কারণ সরকার এভাবেই জাজ করতেছে যে প্রথম দিকের জিনিসগুলো তো সবাই পড়ছে বা পারে। সো এই জিনিসগুলো থাকবে, এই জিনিসগুলো নিয়ে মোটামুটি নিশ্চিত থাকতে পারো। যদি একটু অ্যানালাইসিস করো এসএসসি সিলেবাসটা নিয়ে, তাহলেই বোঝা যায় যে এইচএসসি সিলেবাসে প্রথম দিকের জিনিসগুলো মোটামুটি থাকবে। এটা প্রথম কথা। তার মানে আমার এগুলো এখন পড়তে থাকতে হবে, এমন ভাবে পড়তে থাকতে হবে নর্মাল পড়ার চেয়ে বেশি পড়া। কারণ দুইটা লার্নিং অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে হরিজন্টাল লার্নিং, সবগুলো সম্বন্ধে অল্প 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 জানি, এটা হচ্ছে হরিজন্টাল লার্নিং। আর এটা হচ্ছে ভার্টিক্যাল লার্নিং, একটা জিনিসের উপরে খুবই ডিপ জানি। একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যখন বড় হও, বড় হওয়ার সাথে সাথে কিন্তু তোমার সাবজেক্ট সংখ্যা বাড়লেও তোমার কিন্তু পড়ার যে সীমাটা, সেই সীমাটা কিন্তু কমে। চিন্তা করে দেখো, তুমি যখন 1, 2, 3 এগুলোতে পড়তা, তখন তুমি বাংলা, ইংলিশ, আইসিটি, সমাজ এগুলো পড়তা, কৃষি শিক্ষা পড়তা। বাট সায়েন্সে যখন আসছো তখন তোমার কি কৃষি শিক্ষা, সমাজ এগুলো পড়তে হচ্ছে না, তাই না? ইনফ্যাক্ট তুমি যদি ইউনিভার্সিটিতে যাও, যারা মেডিকেলে যাচ্ছে তাদের তো আর ম্যাথ পড়তে হচ্ছে না, সাবজেক্ট কমে যাচ্ছে না। ইনফ্যাক্ট যারা ইঞ্জিনিয়ারিং আছে তাদের কিন্তু বায়োলজি পড়তে হচ্ছে না, অনেকগুলো জিনিসই পড়তে হইতেছে না। ইনফ্যাক্ট যারা পিএইচডি করবে আমার লেভেলের উপরে যারা, তারা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরেই পিএইচডি করবে না, তারা সিভিল ইঞ্জিনিয়ারিং স্পেসিফিক একটা খুবই ছোট একটা টপিকের উপর পিএইচডি করবে 5 বছর ধরে। তো চিন্তা করে দেখো, তুমি চিন্তা করো যত উপরের পড়া তত কিন্তু পড়ার ইয়াটা ছোট হয়, মানে পরিধিটা ছোট হয়, বাট ডিপে যায়, অনেক ডিপে যায়, রাইট? সো তোমাদেরও এইভাবে চিন্তা করতে হবে যে তোমরা অ্যাকচুয়ালি যদি এসএসসি সিলেবাস, এইচএসসি সিলেবাস কমে যায়, তাহলে যতটুকু সিলেবাস অবশিষ্ট থাকবে সেটাতে নর্মাল থিকনেসে, নর্মাল ডিপে পড়লে হবে না, অনেক ডিপে পড়তে হবে। মানে অল্প একটু এই জায়গাটা কমে গেছে, এই জায়গাটা বাড়তে হবে, ডিপ ডেপথটা বাড়তে হবে পড়া। সো এই জায়গাটা আমি সাবধান করবো। এর জন্য তোমার আমি পোস্টেও বলছি যে তোমার কম্পিটিশনটা কিন্তু বইয়ের সাথে না, বইয়ের সিলেবাসের সাথে না, বইয়ের সিলেবাসের সাথে তুমি যুদ্ধ করতেছো না। অ্যাকচুয়ালি অ্যাডমিশনের কম্পিটিশনটা হবে তোমার সমসাময়িকদের সাথে। সিলেবাস যদি তোমার সাথে, তোমার জন্য কমে নেই, সিলেবাস সিলেবাস কিন্তু কমছে সবার জন্য। 12 লাখ পরীক্ষার্থী হলে 12 লাখ পরীক্ষার্থীর জন্য, যতজন পরীক্ষার্থী আছে সবার জন্য সিলেবাস কমছে। যদি একটা ইউনিভার্সিটিতে চিন্তা করে দেখো, ধরো সাপোজ বুয়েট ভর্তি পরীক্ষা, 600 মার্কসের হয়, এমন 60টা প্রশ্ন দিল যেগুলো সবাই পারে, এমন 60টা প্রশ্ন দিল যেটা সবাই পারে। পরীক্ষা দিয়েছে 12,000 জন প্রাইমারি সিলেকশনের পরে, 12,000 জনের মধ্যে 4,000 জনই 600তে 600 পাইল। তাহলে বুয়েট কর্তৃপক্ষ কোন 1,000 জনের নিবে? পারবে নিতে? পারবে না। তাই প্রশ্ন করার আগেই কিন্তু বুয়েট বলো বা বিভিন্ন জায়গায় বলো, কোশ্চেনকারীরা এই জিনিসটা মাথায় রাখে যে এমন কোশ্চেন আমরা করব যেই কোশ্চেনটা সবাই পারবে না, যেটার কারণে আমাদের ফিল্টার করতে ইজি হবে। আমাদের ফিল্টার করতে ইজি হবে। সবাই যদি ফুল মার্কস পেয়ে যায়, 600 জন, 6,000 জন বা 5,000 জন 600 মার্কস পেয়ে গেছে, তাহলে বুয়েটে কাদেরকে নিবে? নেওয়া তো সম্ভব না। সো তখন যেটা করবে, সিলেবাস ছোট, তারা ছোট সিলেবাসের উপরেই পরীক্ষা নিবে, এটা সত্য। বাট ছোট সিলেবাসের মধ্যেই অনেকগুলো জিনিস অনেক ডিপ প্রশ্ন করবে, অনেকগুলো জিনিস একটু কম ডিপ প্রশ্ন করবে। ইনফ্যাক্ট বুয়েটে আমরা যখন ভর্তি পরীক্ষার কোচিং করি তখন আমরা বলে দিই যে 60টা প্রশ্নের মধ্যে, তোমরা জানো 60টা প্রশ্ন আসে, তাই না? ফিজিক্স থেকে 20টা, কেমিস্ট্রি থেকে 20টা, ম্যাথ থেকে 20টা। 60টা প্রশ্নের মধ্যে 25টা প্রশ্ন মোটামুটি এমন করে যেগুলা মোটামুটি এইচএসসি লেভেলের যারা পড়াশোনা করছে মোটামুটি তারা পেরে যায়। মানে 25টা প্রশ্ন এরকম হয় যে দেখবা যে মনে হবে যে আরে এটা তো ইজি, এটা বুয়েটের প্রশ্ন নাকি, ইজি। ওই 25টা কিন্তু ওই 25টার ভিত্তিতে জাজ করা হয় না, ওই 25টার ভিত্তিতে তোমাকে কনসিস্টেন্সিটা দেখা হয় যে তুমি অ্যাকচুয়ালি কনসিস্টেন্ট কিনা, এই জিনিসটা। পরে আরো 15টা মতন কোশ্চেন থাকে, 10 থেকে 15টার মতো কোশ্চেন থাকে। এই কোশ্চেন গুলা সবার জন্য না, সবাই পারবে না। এটা পারবে যারা হচ্ছে অধ্যাবসায়ই ছিল, মানে প্রচুর অধ্যাবসায় ছিল, অনেক একটু চিন্তা ভাবনা করতো, তারা পারবে। তারা পাবে ওই 15টা। তার মিনস কত হইলো? 25 যোগ 15 40। আমরা বলে থাকি যে ওই পরের 15টা আর প্রথম 25টা যারা করতে পারে তারাই বুয়েটে চান্স পায়, তারাই বুয়েটে চান্স পায়। প্রথম 25টা আর পরের 15টা এই লেভেলের প্রিপারেশন দিতে থাকে, তারাই মোটামুটি বুয়েটে চান্স পায় যদি পরীক্ষা হলে অঘটন না ঘটে।
আর লাস্টে বাকি রইল কয়টা, 20টা। ওই 20টার মধ্যে 10টা করবে এরকম, যেই 10টা হচ্ছে তোমার কি মানে কঠিন, মানে অলিম্পিয়াড লেভেলের, একটু অলিম্পিয়াড লেভেলের, যে এটা একটু কঠিন, মানে এটা নর্মাল ব্রেইনে বা নর্মালি এটা থিঙ্ক করলে টাফ, মানে এটা নর্মাল কিছু না, এটা একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে। আর লাস্টের 10টা বা লাস্টের 5টা এমন করবে, এগুলো করবে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড যাচাই করার জন্য, মানে ফার্স্ট হবে কে, সেকেন্ড হবে কে, থার্ড হবে কে, মানে ওদের মধ্যে ক্যাটাগরাইজ করার জন্য। সো এই কারণে কিন্তু তোমার সিলেবাস যদি কমেও, মাথায় রাখবা ওই কম সিলেবাসটার উপরই সবগুলা পরীক্ষার্থী ঝাঁপায় পড়বে। আর টিচাররাও কিন্তু রেডি ওই সবগুলা সিলেবাসের ওই ছোট্ট সিলেবাসটার মধ্যেই ক্যাটাগরি করা, কঠিন প্রশ্ন, অতিরিক্ত কঠিন প্রশ্ন, মাঝারো প্রশ্ন, সহজ প্রশ্ন, এই ক্যাটাগরিগুলোতে কিন্তু প্রশ্নগুলো হবে। সো ছোট সিলেবাস কিন্তু কাইন্ড অফ জিনিসটা কিন্তু তোমাদের কিন্তু পড়ার সময় কমাবে না। মানে তুমি ছোট্ট সিলেবাস কমাই দিছে সরকার, আমি কম সময় পড়তেছি, মানে আমি এখন আমার তো সিলেবাসে এই চ্যাপ্টারগুলো বাদ, আমি এখন আগে 8 ঘন্টার পড়াশোনার প্রিপারেশন নিলে এখন 7 ঘন্টা নিব, এই কাজ যদি করো একদম বিপদে পড়বা। পড়ার সময় আরো বাড়াতে হবে, ওই ছোট্ট জিনিসগুলোর উপর পড়ার সময় আরো বাড়াতে হবে, কারণ তখন তোমার যাচাই হবে ওই ছোট্ট জিনিসগুলোর উপরে। আমি তোমাদেরকে একটা কথা বলি, আমাদের সময় এরকম বাংলা ব্যাকরণ পরীক্ষার সময় এরকম আসতো যে সারাংশ লেখো বা ভাব সম্প্রসারণ লেখো। তোমরা সবাই জানো যে সারাংশ 5 লাইন, ছোট্ট একটা জিনিস লিখতে, ভাব সম্প্রসারণ বড় 2 পেজ 2.5 পেজ হয়, সময় লাগে বেশি। আমাদের বেশিরভাগ স্টুডেন্টসরাই, আমরা যেটা করতাম, আমি আইডিয়াল স্কুলে ছিলাম, বেশিরভাগ স্টুডেন্টসরাই আমরা ভাব সম্প্রসারণ লিখতাম। কেন সারাংশ কেন লিখতাম না, কেন 5 লাইনের জিনিস বাদ দিয়ে আমরা 2 পেজের জিনিস লিখতাম? কারণটা কি? কারণটা হচ্ছে সারাংশ জিনিসটা যেটা, এটা 5টা লাইন তোমাকে ডিফাইন করবে, 5টা লাইন তোমার মার্কস আনবে, প্রত্যেকটা ওয়ার্ড এখানে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ওয়ার্ড এখানে চোখে পড়ে স্যার, এই প্রত্যেকটা ওয়ার্ড তোমাকে ডিফাইন করতেছে তুমি কত পাবা। আর ভাব সম্প্রসারণ 2 পেজ, আমি যদি একটু ছোট উল্টাপাল্টা জিনিস লিখি আমার ওটা ম্যাটার করবে না, মানে জাজমেন্টটা হবে তখন পুরো জিনিসটার উপরে। সো এই কথাটা থেকেই কিন্তু তোমাদের শিক্ষা নেওয়া উচিত যে বড় জিনিস যে খারাপ আর ছোট জিনিস যে ভালো তা কিন্তু না, বরং একটা জিনিসকে যদি 1 পেজে লিখতে বলা হয়, যেমন আমরা ভার্সিটিতে যখন বাইরের দেশে অ্যাপ্লাই করি তখন এসওপি লিখতে বলা হয়, মানে আমাদের স্টেটমেন্ট অফ পারপাস যেটা, সেটা লিখতে হয় বা ছোট্ট করে লিখতে হয় তোমার সম্বন্ধে, তখন কিন্তু তোমার লাইন চুজ করতে মাথা আউলায় যাবে। কেন? কারণ তোমাকে যদি রচনা লিখতে বলতো তোমার সম্বন্ধে এটা ইজি, বাট তোমাকে যদি 1 পেজ লিখতে বলে তোমার সম্বন্ধে এটা কিন্তু টাফ। কেন টাফ? কারণ এটার মধ্য দিয়ে তুমি কোনটা বাদ দিবা, কোনটা কেমন ভাবে বললে স্যার তোমাকে গ্রহণ করবে, এই জিনিসগুলোর ব্যাপার স্যাপার চলে আসে। সো ছোট জিনিস কিন্তু অ্যান্সার করতে গেলে প্রিপারেশনটা নিতে হয়, বা স্পর্শকাতরতা কিন্তু বেশি ছোট জায়গায় ছোট জিনিস অ্যান্সার করতে হয়। সো এই জায়গাটা থেকে তোমরা মাথায় রাখবা যে এই এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা থেকে তার মানে বুঝছো যে তোমরা আগে কি করতা, আগে তোমরা তোমরা জানতা সামথিং অ্যাবাউট এভরিথিং, মানে তোমরা এভরিথিং মানে সবকিছুর উপরে সামথিং 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 জেনেও কিন্তু একটা জিনিস করতে পারতা। বাট এখন কিন্তু সিলেবাসটাই হয়ে গেছে এভরিথিং থেকে সামথিং, হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমি বলি নাই হয়ে গেছে, হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সিলেবাসটাই এভরিথিং থেকে সামথিং। তখন ওই সামথিং এর উপর তোমার এভরিথিং জানতে হবে। দুইটা কথা কিন্তু বলছি, একটা হচ্ছে এ ম্যান হু নোজ সামথিং অ্যাবাউট এভরিথিং, আরেকটা হচ্ছে এ ম্যান হু নোজ এভরিথিং অ্যাবাউট সামথিং। তাহলে তোমাদের কোনটা হইতে হবে? এ ম্যান হু নোজ এভরিথিং অ্যাবাউট সামথিং, দ্যাট মিনস তোমার সামথিং সিলেবাস ওইটার ব্যাপারে এভরিথিং জানতে হবে। এই জায়গাটা কিন্তু তোমরা মিস করবে না, এই পয়েন্টটা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ। যে আমরা ভাইয়া কি বলছে যে যেই সিলেবাসটা আছে ওইটা ডিপ ডাইভ করতে হবে, মানে আগে ওটা নদীর মতন সাঁতার কাটলে এখন সমুদ্রের মতন চিন্তা করে ওটার পেছনে সাঁতার কাটতে হবে, এটার মধ্যে ডুব দিতে হবে। সো এইভাবে অ্যাকচুয়ালি তোমাদের চিন্তা ভাবনাটা করতে হবে যদি তুমি অ্যাকচুয়ালি কি চাও, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও। যদি তোমার টার্গেট থেকে পাস করা তাহলে তোমার জন্য এটা পজিটিভ নিউজ যে সিলেবাস কমে যাওয়া। এখন সিলেবাস কমে যাওয়াটা আমি বলবো না নেগেটিভ নিউজ বা পজিটিভ নিউজ, আমি বলবো যে পড়ার লেভেল সেমই আছে, পড়ার লেভেল বাড়ে নাই কমে নাই। এখন আগে হচ্ছে একটা জিনিস সম্বন্ধে একটু অল্প জানতা, এরকম করে সবগুলো জানতা, এখন একটা জিনিস সম্বন্ধে অনেক বেশি জানতে হবে, মানে একদম ঘাটাঘাটি করে অনেক কিছু বের করতে হবে, কারণ স্যাররা বসে আছে ওই বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন করার জন্য ওই ছোট্ট সিলেবাসটার উপরই। তো এই কথাগুলো কিন্তু তোমাদের আমার কাছে মনে হয়েছে জানানো উচিত। আর এই কথাগুলো এমন না যে তুমি যে বেশি জানবা বা কম জানবা, এই জিনিসগুলা তুমি সিলেবাস ঘোষণা আসবে তারপরে পড়া শুরু করবা তাহলে কিন্তু বিপদে পড়বা। এমন হতে পারে সিলেবাস কমাইলই না, হইতেও পারে, হতে পারে, কারণ কোনো কিছুই নিশ্চয়তা নাই তো, হইতে পারে। কারণ তোমাদের পরীক্ষা তো এসএসসি 21 ব্যাচের সাথে না, তোমাদের পরীক্ষা এইচএসসি 21 ব্যাচ, দ্যাট মিনস তোমাদের আরো 2 মাস আরো 3 মাস সময় তোমরা পাচ্ছ। সো তোমাদের ক্ষেত্রে 30% সিলেবাস কমানোর আশঙ্কা, মানে আশা করাটা ভুল হবে। তোমাদের ক্ষেত্রে 10% 5% সিলেবাস কমাইতে পারে। সো এখন থেকে কেউ পড়া কমায়ও না, যা যা রুটিন আছে, এসিপি রুটিন বলো বা যে যে কোর্সেই আসো না কেন সেই রুটিন বলো, সেই রুটিন অনুসারে পড়তে থাকো। যখন ইমিডিয়েটলি চেঞ্জটা আসবে ওই সময় আমরা ইমিডিয়েট একটা পদক্ষেপ নিব। যারা আমাদের এসিপিতে আসো তাদের দায়িত্ব তো আমার উপরে আমি বললাম,
তাদের ক্ষেত্রে আমি ইমিডিয়েটলি একটা পদক্ষেপ নেব, ইমিডিয়েটলি আমরা রুটিন ইয়া করে যে স্লটস গুলো আছে সেই স্লটস গুলোর মধ্যে অতিরিক্ত পরীক্ষা বা একটু ডেপথ বাড়াবো পড়ার আরো। আর আপাতত যেই রুটিনে আসো সেই রুটিনটা কন্টিনিউ করতে হবে। আপাতত মাথায় নিও না সিলেবাস কমবে আমি ইয়া করব, আপাতত মাথায় নাও যে আমি যেভাবে আছি সেভাবে চলতেছি, সেভাবে আমি একটু ডিপ করে পড়ার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, আর অনেক কমন প্রশ্ন এটা যে অ্যাডমিশনের সিলেবাস কমবে কিনা। নর্মালি নিয়ম অনুসারে এটাই যে বোর্ড পরীক্ষা যে সিলেবাসের উপরে হয় অ্যাডমিশন সেই সিলেবাসের উপরেই হবে। সো অ্যাডমিশনের জন্য সিলেবাস কমাবে যদি তোমার বোর্ড কর্তৃক সিলেবাস অ্যাকচুয়ালি কমানো হয়। তবে এটা ঠিক যে তোমরা সায়েন্সের স্টুডেন্টস, তোমাদের চিন্তা করতে হবে, ধরো ভেক্টর চ্যাপ্টারে ক্যালকুলাস আছে, আবার নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে ভেক্টর। আচ্ছা, একটু প্রবলেম হয়েছে মেবি। হ্যাঁ, তো যে কোনো একটা চ্যাপ্টার যদি তোমাকে দেয়, আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, এখন হ্যাঁ, তো শুনতেছি। সায়েন্সের তোমরা পড়তেছো, সায়েন্সের ক্ষেত্রে কিন্তু তোমার চ্যাপ্টার গুলো কি ইন্টার রিলেটেড, তাই না? সো একটা চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টার এগুলো ইন্টার রিলেটেড। তো তোমাকে যদি একটা চ্যাপ্টার বাদও দেয়, মাঝে মাঝে কিন্তু এমন হইতে পারে এমন চ্যাপ্টারটা বাদ দিল, ধরো ভেক্টর চ্যাপ্টার বাদ দিল, ভেক্টর চ্যাপ্টার বাদ দেওয়া বা না দেওয়াতে কোনো তফাৎ আছে? তফাৎ নাই তো, কেন? কারণ ভেক্টর নিউটনিয়ান বলবিদ্যাতে লাগে, সবগুলোতেই লাগে, তাই না? সো এমন কিন্তু সায়েন্সের পড়াগুলো রিলেটেড, ঠিক আছে? সো সায়েন্সের পড়াগুলো যেহেতু রিলেটেড, তাই ত্রিকোণমিতি বাদ দিলেও ডিফারেন্সিয়েশনে সেই ঘুরে ফিরে ত্রিকোণমিতি লাগতেছেই। সো তোমার প্রত্যেকটা জিনিসই অ্যাকচুয়ালি জানা থাকাটা ওয়াইজ। সো কেউ অপেক্ষা করো না সিলেবাস কমবে, সিলেবাস কমার পরে আমি পড়া শুরু করব, এটা না। এখন যেই গতিতে আগাচ্ছ সবগুলোই পড়ো, কারণ সবগুলোই তোমার সিলেবাস হিসেবে চিন্তা করে নাও। বাট বোর্ড পরীক্ষা সিলেবাস কমাইলে অ্যাডমিশন পরীক্ষার সিলেবাসও কিন্তু কমবে। আমরা এখন একটু কমেন্ট নিতে পারি, সায়েম কমেন্ট গুলো একটু দেখি। সবাই বলতেছে কমেন্ট পিক করতে, যেটা 3 জনকে ফ্রি দেওয়া হবে। সো এটাই আমি বললাম, 3 জনকে আমরা এসিপি প্রোগ্রাম যেটা 3 জনকে আমরা আমাদের স্ট্রিক্ট প্রোগ্রামটা যেটা সেটা ফ্রি দিব। সো এই 3 জনের নামটা আমরা এখনই অ্যানাউন্স করব। বাট 21 ব্যাচের জন্য আমি বলতেছি যে 21 ব্যাচের যদি কোনো কারো প্রবলেম থাকে, কিছু জানার থাকে, তাহলে আমাকে বলতে পারো, আমি এখন উত্তর দিব। আমি দেখতেছি কমেন্ট। বলতেছে একজন, ভাইয়া এইচএসসি 21 ব্যাচের জন্য নতুন সিলেবাস নিয়ে ব্যাচ করলে ভালো হয় সব হ্যাঁ, সাবজেক্টের। আমি তো অলরেডি অ্যানাউন্স করেছি যে আমাদের নতুন অন্যদের চেয়ে ব্যাচ দাঁড় করাতে সুবিধা হবে, কারণ আমাদের টিচার পোলটা অনেক বড়, প্রায় 32 জন টিচার আছে আমাদের কাছে। সো এটা ছাড়াও আমাদের সবগুলো ম্যাটেরিয়াল সফট ম্যাটেরিয়ালস আমরা ইনফ্যাক্ট তোমাদের বই বা ইন্টারেক্টিভ পিডিএফ বা ওইগুলোকে আমরা ছোট করে ছোট ভার্সনে তোমাদের জন্য দিব, মানে ঠিক যতটুকু সিলেবাস দরকার। ছোট ভার্সন বলতে কি, চ্যাপ্টার টপিক কমাই নিয়ে আসবো, বাট ডিপ মানে ডেপ বাড়াবো। আগে যদি একটা ম্যাথ থাকতো, এখন 10টা ম্যাথ থাকবে প্রত্যেকটাতে। এরকম করে একটা লেকচার শিট বানানোর পরিকল্পনা আছে, এটা নিয়েও কিন্তু আমরা কাজ করতেছি। একটু আগে আমার সাথে এগুলো নিয়ে কথা হচ্ছিল যে কয়টা লেকচার শিট প্রিপেয়ার করতে হবে, লেকচার শিটগুলো কিভাবে বানাচ্ছি, কি কি কন্টেন্ট যাচ্ছে, এই জিনিসগুলো মানে ডিপ একদম অ্যাডমিশন পর্যন্ত জিনিসপত্রগুলো থাকবে। ওইরকম ভাবে আমরা একটা এইচএসসি 21 ব্যাচের জন্য কোর্স নামাচ্ছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি 10 মিনিট স্কুল আর আমার যৌথভাবে এই জিনিসটা ঘটবে। সো বুঝতেই পারছো, এখানে ফান্ডিং এর কোনো অভাব হবে না, টিচারের কোনো অভাব হবে না, কোয়ালিটির কোনো অভাব হবে না। সো এই জায়গাটা একটু খেয়াল রাখবা যে এই জিনিসটা নিয়ে আমাদের পরিকল্পনা আছে। আর কোনো প্রশ্ন যদি থাকে তোমাদের, যে কনফিউশন, যে এখন একটা অস্থির মোমেন্ট যাচ্ছে, এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে। তারপর ভাই বলতেছিল কেমিস্ট্রি সম্পর্কে একটু বলতেন, যে কতটুকু থাকতে পারে বা না থাকতে পারে। আচ্ছা, এগুলো সম্বন্ধে প্রেডিকশন দেওয়াটা এখন ভুল হবে। প্রথম কথা আমি বলতেছি, এগুলো সম্বন্ধে প্রেডিকশন দেওয়া ভুল হবে। বাট ধরে রাখতে পারো যে কর্মমুখী রসায়ন, অর্থনৈতিক রসায়ন এগুলো একটু কম ইম্পর্টেন্ট। আমি বলতেছি না এগুলো বাদ চলে যাবে, বাট এগুলো ছাড়া বাকিগুলো যেগুলো আছে এগুলো সলিড, এই সলিড চ্যাপ্টার গুলো পড়তে হবে আর কি। ওকে, বলতেছিল 21 ব্যাচের স্ট্রিক প্রোগ্রাম কবে পেতে পারি আমরা? আচ্ছা, 21 ব্যাচের স্ট্রিক প্রোগ্রামটা আমরা ওয়েট করতেছি যে যখন আমাদের পরিবর্তিত রুটিন দিবে। শুনো, পরিবর্তিত রুটিন না দিলে এসিপি ইনাফ। এসিপি করার পরে আমরা কিন্তু এসিপি 21 ব্যাচের পরে একটা মডেল টেস্টের আয়োজন করছি, আনলিমিটেড মডেল টেস্ট বলছি আমি। আনলিমিটেড মডেল টেস্টে আমরা সলভ ক্লাস আর মডেল টেস্ট কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কারণ এসিপি ইনাফ। বাট যদি শর্ট প্রোগ্রাম দেয়, দেন আমরা এসিপিটাকেও মডিফাই করবো। আমি বলতেছি না এসিপি সবাইকে মাইগ্রেট করে আসতে হবে, এসিপিটাকেও মডিফাই করে এমন ভার্সন বানাবো যে ওইটার জন্য অ্যাকচুয়ালি নতুন সিলেবাসের জন্য তারা তৈরি থাকে। আর যদি শর্ট সিলেবাস দেয়, তাহলে 10 মিনিট স্কুল আর আমার যৌথভাবে একটা আলাদা কোর্স আসবে। সেখানে অ্যাকচুয়ালি লাইভ ক্লাসের ইন্টেন্সিটি বেশি থাকবে। কেন? কারণ আমি যেটা ফিল করি যে তোমরা এখন এমন একটা অস্থির মোমেন্ট দিয়ে যাচ্ছ, যে মোমেন্ট অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রেও ছিল না। এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের চেয়ে আমরা লাকি ছিলাম, যে আমরা অ্যাটলিস্ট জানতাম কবে কি হবে। তোমরা কিন্তু জানো না কবে কি হবে। সো এটা কিন্তু তোমাদের জন্য একটা মানসিক ভাবেও একটা চাপ, যে তোমার একটা লাইভ ডিসিশন, তুমি জানো না হোয়াটস গোয়িং অন। সো এর জন্য আমরা তোমাদের সাথে লাইভের কিছু আয়োজন করতেছি, শুধু পড়ানোর জন্যই না, পড়ানোর জন্য কন্টেন্ট আমাদের কাছে আসেই অনেক, বাট শুধু পড়ানোর জন্যই না, তোমাদের সাথে কথা বলার জন্য, তোমাদের সাথে কমিউনিকেট করার জন্য, যেন তোমরা অ্যাকচুয়ালি মানসিকভাবে শক্ত থাকো। আর এই পরিবর্তিত অবস্থায় তোমরা যেন চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারো, যে অ্যাকচুয়ালি ভাইয়ারা কি বলতেছেন বা এরকম। কারণ আমি দেখছি যে অনেক স্টুডেন্টসরা পড়ে, অনেক স্টুডেন্টসরা পারে, বাট কনফিডেন্সটা পায় না। কেন? কারণ কোনো সিনিয়র ভাইয়া বা কোনো স্যার তাদেরকে অ্যাপ্রুভাল দিচ্ছে না যে হ্যাঁ তুমি পারবা, তোমার এটা হয়ে গেছে।
এরকম কনফিডেন্স দিচ্ছে না। সো সেই কারণে হলো আমরা ক্লাস তো নিবই প্রবলেম সলভিং এর উপর, আর ওইটাতে আমি নিব ক্লাস সরাসরি ফিজিক্স গুলো অন্যান্যদের সাথে। তো এগুলো তো নিবই, নেওয়ার সাথে সাথে তোমাদের সার্বিক পরিস্থিতি আলোচনা করে বা তোমাদের সমস্যাগুলো কোথায় হচ্ছে, কোন জায়গায় কি করা উচিত না করা উচিত, এই জিনিসগুলো আমরা ক্লাসের মাঝে মাঝে ইনপুট দিব। ওখানে লাইভ ক্লাস অনেক থাকবে, লাইভ ক্লাসটা জাস্ট তোমাকে মানসিক স্ট্যাবিলিটি দেওয়ার জন্য, শক্তি দেওয়ার জন্য, এতটুকুই, আর প্রবলেমগুলো নিয়ে আলোচনা করার জন্য। তারপর ভাই বলতেছিল 21 ব্যাচের আইসিটি কবে আসবে? আচ্ছা, 21 ব্যাচের আইসিটি বা আইসিটি জিনিসটা, যেটা আইসিটি সিলেবাস কমাতে পারে, যদি সিলেবাস কমায় তাহলে আইসিটির উপরেই মনে হয় বেশি কমানো সম্ভব। বেশিরভাগ জিনিসগুলোই আইসিটিতে, মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেহেতু তেমন একটা লাগতেছে না, এবার একটা সিস্টেম করছে গুচ্ছ পরীক্ষায় আইসিটি লাগবে, বাট ওইটাও তেমন সিগনিফিকেন্ট না। বুয়েটে আমার কাছে মনে হয় না বুয়েট বা ইঞ্জিনিয়ারিং গুলোতে এত দ্রুত আসবে, বা মেডিকেলে তো আসার সম্ভাবনা নাই বললে চলে। আর যেটা বলছিলাম, আইসিটিটা লঞ্চ হবে, আইসিটির কাজ শুরু হয়ে গেছে। আবু সাদাত সাইমটা ফ্রি টিয়ার কোর্সের কাজ নিচ্ছে, শোয়েব বুয়েট 17 ব্যাচ মেকানিক্যালের। সো ও এই আইসিটির যত যাবতীয় বিগত সালের প্রশ্ন আছে সবগুলো প্রশ্নকে টাইপ ভিত্তিক করে 3 মাস ধরে কিন্তু কাজ করতেছে। 3 মাস ধরে কাজ করতেছে, অলরেডি শেষের দিকে এটাও লঞ্চ হয়ে যাবে। যেন প্রস্তুতিমূলক জিনিসগুলো, যেগুলো যে তোমাদের বোর্ডে কি আসে বা পরীক্ষামূলক জিনিসগুলো যেগুলো, সেগুলো তোমরা অনেকে ভাবতে পারো আমরা বেসিক ক্লাস নিয়ে ক্ষান্ত হচ্ছি, তা কিন্তু না। অনেকেই জানে না আসলে যে আমরা বেসিকের পরে আমরা হিউজ লেভেলের টিচার পোল নিয়ে, আমাদের 32 জন টিচার দেখো কয়জনকে, যারা ইউটিউবে, তারাই কিন্তু অ্যাকচুয়ালি টিচার না, আমাদের এর বাইরে অনেক টিচার আছে। সো এরা অ্যাকচুয়ালি কি করতেছে, এরা অ্যাকচুয়ালি সবাই টেস্ট পেপার সলভ ক্রিয়েট করতেছে। টেস্ট পেপার সলভ মিনস সিকিউ, এমসিকিউ, এই জিনিসগুলো টাইপ ভিত্তিক ভাবে করতেছে, যেন তোমাদের সময়টা কম লাগে। কারণ আমি তোমাদেরকে বলে থাকি এসিবি বা অন্যান্য গাইডলাইনও টাইপ করতে হবে, ম্যাথগুলো বা যেগুলো আছে সেগুলোকে টাইপ ওয়াইজ সাজাইতে হবে, যে টাইপ 1 কোনটা, টাইপ 2 কোনটা, টাইপ 1 এ কি করবো, টাইপ 2 তে কি করবো, এই সাজানোটাও আমরা করে দিচ্ছি। এটা যেহেতু খুব ব্যাপক আকারে করতেছি, যেন একটা টাইপও বাদ না যায়। ইনফ্যাক্ট কোন টাইপে কোন ম্যাথগুলো আসছিল বিগত বছরে, ওগুলো সবগুলোর ভিডিও সলিউশন সহ পিডিএফ বুক সহ পাবা। সো ব্যাপক আকারে বলছি, এটা 6 মাসের প্রজেক্ট। ইনফ্যাক্ট এটার যদি আমি অ্যামাউন্ট বলি, এটা প্রায় 42 লাখ বাজেটে তৈরি হচ্ছে। জি ভাইয়া। তারপর একজন বলতেছিল ভাইয়া সিকিউ এক্সাম কি নেওয়া যায় নাকি? সিকিউ সিকিউর জন্য আমরা কিন্তু অলরেডি একটা প্ল্যান বলছি তোমাদেরকে, হিন্টস বেসড একটা জিনিস আনতেছি আমরা। বললাম তো, আমরা অনেকগুলো চিন্তা ভাবনা করি তোমাদেরকে নিয়ে, যে সবাইকে যদি আমরা একটা ভিডিও দিয়ে দিই, সব ক্যাটাগরি স্টুডেন্টস তো সেম না, কেউ অনেক বেশি পারে, কেউ অনেক কম পারে, এক একজনের জন্য অ্যাকচুয়ালি এক একটা জিনিস দরকার। বাট আমরা এই জিনিসটা মানে খেয়াল করছি যে সবাইকে যদি একটা ভিডিও দিই, এটাই তোমার জন্য পাথেয় বা এটাই তোমার জন্য ওষুধ, তাহলে কিন্তু জিনিসটা ভুল। এক একজনের এক এক রকমের সিমটম, এক এক রকমের কিওর দরকার, রেমিডি দরকার। তো আমরা হিন্টস বেসড একটা জিনিস আনতেছি। এই হিন্টস বেসড জিনিসটা অনেক ইন্টারেস্টিং এর জন্য যে এটা শুরুতেই তোমাকে ভিডিও ধরাই দিবে না, এই যে ভিডিও নাও পড়ো ভিডিও। এটা জিনিসটা শুরুতে থাকবে টাইপ ওয়াইজ কোশ্চেন, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এরকম কোশ্চেন। দেন অ্যান্সার লেখার জায়গা থাকবে, অ্যান্সার তুমি লিখবা। অ্যান্সার লেখার পরে তুমি অ্যান্সারটা চেক করতে পারবা, ইনস্ট্যান্টলি চেক করতে পারবা যে হচ্ছে কিনা। যদি না হয় তাহলে ফিডব্যাক দিবে, যদি হয় কত টাইমে শেষ করছো সেটার ফিডব্যাক দিবে। আর হওয়ার পরে তুমি পারলা না, বা তুমি দেখতে চাও যে ভাইয়ারা কিভাবে উত্তরটা লিখতে সাজেস্ট করতেছে, কোনটা আগে দিব কোনটা পরে দিব, ধাপগুলো সাজাই দিচ্ছে। সো হিন্টসে ক্লিক করলে, বাটনটাতে ক্লিক করলে ধাপ 1, ধাপ 2, ধাপ 3 চলে আসবে। ধাপ 1 এ কি লিখবা, ধাপ 2 তে কি লিখবা, এগুলো চলে আসবে। ইনফ্যাক্ট ধাপ 1 এ তুমি যদি নিজের থেকে আরো কিছু অ্যাড করতে চাও, সেটা লিখে সেটাও তুমি টেস্ট করতে পারবা যে এটা ওকে কিনা। আর এরপরে ফাইনালি ধাপ 1, ধাপ 2, ধাপ 3 করে তোমাকে চিন্তাটা করাবে। ধাপ 1 এ কিন্তু পুরোটা লেখা থাকবে না, ধাপ 1 এ কি লিখবা লেখা থাকবে, ধাপ 1 এ কি কি যাবে, মানে কি করতে হবে ধাপ 1 এ তোমাকে অর্ডার থাকবে, এটা করো, ধাপ 1, ধাপ 2 তে এটা করো। তো এরপরে তুমি নিজের মতন করে লিখে তুমি চেক করে নিতে পারলা হচ্ছে কিনা। যদি না হয় তারপরে ফাইনালি আমরা সলভটা দিব, মানে সলভটা দিব একদম সবার শেষে। এরপর সলভ দেখেও একদল স্টুডেন্ট থাকবে যারা বুঝবে না, ভাই একটু বুঝাই দিলে ভালো হয়, তাদের জন্য একটা বাটন থাকবে, ওই বাটনে ক্লিক করলে তারা কি দেখতে পারবে, ভিডিওটা দেখতে পারবে। যে আমি তখন বলে দেবো যে হ্যাঁ এই কোশ্চেনটা দেখো, এই যে এই জায়গাটার মধ্যে এটা কেন দিছি, এটা কেন করছি, মানে মৌখিক একটা এক্সপ্লেনেশন থাকবে। কারণ আমরা যেটা চিন্তা করছি যে টাইম তোমাদের কম, সবাইকে যদি বলি এখন 900 ভিডিও দেখো, 700 ভিডিও দেখো, 800 ভিডিও দেখো, এটা সলিউশন না, এটা মোটেই সলিউশন না। ইনফ্যাক্ট লাইভ ক্লাসও যারা নিচ্ছে, লাইভ ক্লাসের মধ্যে তোমরা যদি ব্যাপক লাইভ ক্লাস দেখতে থাকো, এটা তোমরা সময় কুলাইতে পারবা না। তুমি চিন্তা করে দেখো, সময় তো একটা ব্যাপার আছে, তাই না? সো তুমি যদি 1 ঘন্টা করে তুমি যদি একটা চ্যাপ্টার 20টা লাইভ ক্লাস, 25টা লাইভ ক্লাস দেখো, বা 18টা 15টা লাইভ ক্লাস দেখো, সো এই লাইভ ক্লাস তুমি চিন্তা করো 15 ঘন্টা করে চ্যাপ্টার আছে 75টা, 75 ইন্টু 15 গুণ দাও, দেখো কত সময় নাই তো, মানে মাস কতগুলো আসে, মানে তোমার 2022 সাল শেষ হয়ে যাবে যদি তুমি টানা লাইভ ক্লাস দেখো, না খাও না ঘুমাও।
সো আমি তো বললামই যে সবসময় ক্লাসই যে সলিউশন তা না, কিছু আদায় করে নিতে হবে, কিছু টেস্ট করে নিতে হবে যে তোমাদের অ্যাকচুয়ালি বর্তমান পরিস্থিতি কি, বর্তমান জিনিসটা কিরকম আছে সেটার ভিত্তিতে। সো এইরকম করে আমরা সিকিউ সলভের জন্য হিন্টস বেস যে অ্যাপটা সেটা আনতেছি। 21 ব্যাচের জন্য একটু ডিলে হতে পারে, অনেস্টলি আমি বলতেছি 21 ব্যাচের জন্য একটু ডিলে হতে পারে, কারণ ওইটা যেহেতু খুব লার্জ স্কেলে করতেছি, বুঝতেই পারছো প্রোগ্রামটা কমপ্লিকেটেড, যে তোমার প্রশ্নটা দেখবে, যাচাই করবে হচ্ছে কিনা, তারপরে তোমাকে ফিডব্যাক দিবে, টাইমের ফিডব্যাক দিবে, একটু কমপ্লিকেটেড। সো 21 ব্যাচের জন্য আমরা যেটা করব, আমাদের ইনস্ট্যান্টলি তো একটা তোমাদেরকে কিছু করে দিতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। সো আমরা 10 মিনিট স্কুলের সাথে যেটা করতেছি সেটা হচ্ছে তোমরা এখানে কোশ্চেন আপলোড করতে পারবা একটা গ্রুপে, আমাদের একটা ডেডিকেটেড টিম থাকবে যারা হচ্ছে কি কোশ্চেন গুলো চেক করে দিবে, চেক করে তোমাকে নাম্বারটা দিবে। সো এরকম ভাবে অ্যাকচুয়ালি তোমাকে কি মার্কিং গুলো করা হবে। সো ইনিশিয়ালি এটা, বাট ওই 21 ব্যাচের ওইটা যদি চলে আসে তাহলে তো ফাইন, ওইটা একদম সফটওয়্যার অটোমেটেড ভাবে সবকিছু হবে। আর ইনিশিয়ালি আমরা ম্যানুয়ালি তোমাদের খাতাগুলো চেক করে দিব সিকিউর জন্য। জি ভাইয়া, অনেকেই বলতেছে যে লাকি 3% কে ডাকতে, তার আগে আমি লাস্ট একজন বেশ কয়েকটা কোশ্চেন করেছে আমাদের যে স্ট্রিক প্রোগ্রাম নিয়েই, এগুলো অ্যান্সার দিয়ে নিই। বলতেছিল ভাইয়া, আমার মনে হয় মোটিভেশনের একটা কথা বলছিলেন যে মান্থলি, যেটা অবশ্যই আমি বলে দিই এটা, হ্যাঁ ভাইয়া, অপার ভাই নিজেই থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটা 22 ব্যাচের জন্য স্ট্রিক প্রোগ্রামে অবশ্যই থাকবে। তো এটা গেল। তারপর সে নিজেই আরো কয়েকটা কোশ্চেন করেছে, বললো যে একটি স্ট্রিকও কি মিস করা যাবে না? অবশ্যই না, প্রত্যেকটা 75টা মিস করা যাবে না, বাট ওই যে বললাম প্রথম দিক দিয়ে আমরা একটু শিথিল থাকবো। আমি এটা বলতেছি, প্রথম মাসটা আমরা একটু দেখবো যে তোমরা সিস্টেমটা বুঝে উঠতে পারছো কিনা, সিস্টেমটাতে সবকিছু বুঝে উঠতে পারতেছো কিনা, বা এরকম প্রথম দিক দিয়ে আমরা ওয়ার্ন করবো, মানে স্ট্রিকটা ক্যান্সেল না করে দিয়ে ওয়ার্ন করবো যে এটা করো, এটা করার পরে তারপরেও যদি না করতে পারো তাহলেও আমরা আরেকবার ওয়ার্ন করবো, তারপরে যদি না করতে পারলে করবো, করে দিব। বাট প্রথম মাসটা যাবার পরে তারপরে অটোমেটিক সব হবে, অটোমেটিক তুমি বুঝে যাবা জিনিসটা হোয়াটস গোয়িং অন, কিভাবে করতে হয় না করতে হয়। সো আজকে আমরা বলেছি যে আমাদের যে স্পেশাল স্ট্রিক প্রোগ্রামটা, এটা 3 জনকে একদম অ্যাডভান্স ছাড়া আমি দিয়ে দিব টোটালি। সো এই 3 জন ভাগ্যবান যে আছে, সো এই 3 জনকে নিয়ে কথা বলবো। তার আগে আমি একটু বলে নিই, স্ট্রিক প্রোগ্রামে যে প্রিমিয়াম ক্লাসগুলো পাচ্ছ, এই প্রিমিয়াম ক্লাসগুলো কিন্তু এখনো আমাদের অপার্স কোর্স প্রোগ্রাম মানে এসিপি তে সেল হয়। এগুলো কিন্তু নেট ওর্থ কত, 15,000, মানে প্রত্যেকটা ক্লাস 100 টাকা করে পারচেস করে এখনো, স্টিল নাও, এখনো যদি কেউ কিনতে চায় পারচেস করে এরকম। সো দ্যাট মিনস 15,000 টাকা ওর্থ ক্লাস, এটাকে প্রথমত এসিপি তে যারা আসতেছো তারা 5,000 টাকায় পাচ্ছ, আর দ্বিতীয়ত এই টাকাটা রিটার্নও পাইছো। দ্যাট মিনস ইউ আর গিভিং নাথিং। তুমি যদি শেষ করতে পারো ইউ আর গিভিং নাথিং অলমোস্ট, আর তুমি আরো কিছু পাচ্ছ সাথে। সো এই জায়গাগুলো মাথায় রেখে তোমরা স্ট্রিক প্রোগ্রামে গুরুত্ব দিবা, যে অ্যাকচুয়ালি এটা একটা হাই বাজেট প্রোগ্রাম ছিল। আর আমাদের যে ফ্রি টিয়ার বা বেসিক কোর্সের ভিডিওগুলো, এগুলো কিন্তু খুব হাইলি এক্সপেন্সিভ ক্লাস, মানে আমাদের বানাইতে অনেক খরচ যেত, কারণ লাইভ ক্লাস নেওয়া কিন্তু ইজি, যে আমি যেমন আজকে লাইভে আসলাম ইজি, জাস্ট একটা হিউম্যান বিং, আমি একা চলে আসছি। বাট একটা অ্যানিমেটেড বা স্লাইডস বেসড ক্লাসগুলো নিতে হলে অনেকগুলো মানুষ একসাথে কাজ করার পরই একটা প্রোডাক্ট রেডি হতে পারে। একজন মানুষও যদি মাঝখান থেকে লাইনচ্যুত হয়ে যায় তাহলে কাজটা দেরি হয়ে যায়। সো অনেক অনেক বেশি ফোর্স দিয়ে এই কাজগুলো করা। সো আলটিমেটলি আশা করি এই প্ল্যানটা তোমাদের একদম পড়াশোনার মানই পাল্টাই দিতে পারে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো এটাই ভাই অনেক কিছু বললো, আর আমিও এটা দিয়েই মানে গিফটটা দিতে যাচ্ছি 3 জনের, যে মানে দায়িত্বশীলতারা অ্যাটলিস্ট শিখাবে, আর যাই হোক দায়িত্বশীলতা শিখাবে এবং দায়িত্বশীল হতে শিখাবে, নিজের নিজের দায়িত্ব নিতে শিখাবে। এতটুকু বলে আমি এখন তাহলে ভাইয়া 3 জনকে দেওয়ার জন্য যে প্রোগ্রামটা এটা শুরু করতেছি। হ্যাঁ, এখন কিন্তু 22 ব্যাচের জন্য এক্সাইটিং মোমেন্ট। আমরা কিন্তু বলেছি যে আমরা উইনার অ্যানাউন্স করব, আর উইনার কিন্তু রেসপন্স করতে হবে। উইনার যদি রেসপন্স না করে ইমিডিয়েটলি, আমরা কিন্তু পরের জনকে চলে যাব এই ইয়াটা বাতিল করে। সো যারা যারা 22 ব্যাচের, আর যারা যারা আমাদের কমেন্ট গুলোতে ইনভাইট ক্যাম্পেইনটাতে অংশগ্রহণ করছো 3 জন লাকি উইনার হওয়ার জন্য, তারা সবাই একটু অ্যাক্টিভেটেড হয়ে থাকো, কারণ আমরা অ্যানাউন্স করার সাথে সাথে তোমাদের একটু ফিডব্যাকটা দরকার পড়বে। আমরা কিন্তু কমেন্টে তোমাদেরকে খুঁজবো। তো আশা করি হ্যাঁ, এখন আর এটা একটা পোস্ট দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল কিছু ইনভাইট দেওয়া লাগবে, ইনভাইট দিলেই তারপর আমরা সেখান থেকে 3 জন লাকি উইনার নিব। এবং লাকি উইনার নেওয়ার কিছু শর্ত ছিল, শর্তগুলো বলে দিচ্ছি আমি আগেই। যেমন 50 জন অবশ্যই স্ক্রিনশট বা ভিডিও বা যেভাবে হোক দেওয়া লাগবে, এটা দিল। তারপর সেকেন্ড যে শর্তটা ছিল, এটা হলো আমাদের কমেন্ট করা লাগবে, ডান লিখে কমেন্ট করা লাগবে, DUN ইংলিশে। তো যারা ডান লিখছে শুধুমাত্র তাদেরই আমরা কাউন্ট করতে পারবো, বাকিরা বাতিল। শর্তে ছিল এটা। আর তৃতীয় এবং শেষ শর্ত যেটা ছিল, এটা হচ্ছে আমাদের যে লাইভে উপস্থিত থেকে সরাসরি তার গিফটটা নেওয়া লাগবে, এটাই। সো আমরা এখন শুরু করতেছি, আশা করি স্ক্রিনটা ভাই দেখতেছেন। হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, এই স্ক্রিনটা এটা কিসে, এটা commentpicker.com। তো যে কেউ দেখলে আমি বুঝতে পারবে, বা এই ওয়েবসাইটে সার্চ দিলে বুঝতে পারবে যে এটা একটা ট্রাস্টেবল ওয়েবসাইট, যার মাধ্যমে আমরা যে কোনো একটা পোস্টের মধ্যে থেকে যে কোনো কমেন্ট আমরা র্যান্ডমলি সিলেক্ট করতে পারি। তো এটাই আমরা ধরে নিচ্ছি যে প্রথমের দিকে যারা যারা কমেন্ট করেছে, ডান লিখেছে, সবাই 50 জন করে করেছে। এবং পরবর্তীতে অবশ্যই সিলেকশন হওয়ার পরে অবশ্যই আমরা চেক করে দেখবো
যে 50 জন হয়েছে বা কম হয়েছে নাকি কোনো শর্ত ফিল আপ করতে পারে নাই, এগুলো চেক করে দেখবো। আর এটাই মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে অপার্স স্টুডেন্ট গ্রুপের লিঙ্কটা এখানে এমবেড করা আছে, ফেসবুকে একটা পোস্ট, এই পোস্টটার লিঙ্ক দেওয়া আছে। তো লিঙ্কটা সবাই আমাদের অ্যানাউন্সমেন্টে গেলে পেয়ে যাবো। তো ওইখান থেকে আমরা এই লিঙ্কটা নিলাম। তারপর আমরা এখানে কিছু অপশন দেখতে পারবো। এই অপশনগুলো তেমন কিছুই না, জাস্ট যেটা আমাদের দেখার বিষয় এটা হচ্ছে ডান, মানে অর্থাৎ যারা যারা ডান লিখবে শুধুমাত্র তারা পাবে। আমি পুরো ইন্টারফেসটা বুঝে নিলাম যেন একটু ট্রাস্টেবল মনে হয়। ওকে, আশা করি সবাই বুঝবে। আমি আগে থেকে কাউন্ট দেওয়া ছিল যে 1109 জন পার্টিসিপেট করেছিল। তাছাড়া আমি আরেকবার সবার সামনে এটা দিলাম, গেট কমেন্টস দিলাম। এখানে কাউন্ট করতেছে ওরা যে কয়টা ইউনিক ডান লিখে কমেন্ট করা আছে। যতগুলো ডান আছে এখানে আমাদের আসতেছে। আর অপার ভাই একটা আপনিও হয়তো যদি আমাদের লাইভটা ওপেন করে রাখতেন ফোনে দেখতে পারতেন আর কি। হ্যাঁ, আমার লাইভটা ওপেন আছে ফোনে। রেসপন্স করতেছি কিনা। ওকে, দেখতেছি যে কারা কারা কমেন্ট করতেছে যে ওকে, হামিম, তারপরে শামসুন নাহার, তারপরে আল হোসেন অয়ন। সো 22 ব্যাচ রেডি, গেট রেডি। 22 ব্যাচ 15,000 টাকার ওর্থের কোর্স আর উইথ প্রোগ্রাম সাপোর্ট এন্ড এভরিথিং। 3 জনকে আমরা অ্যানাউন্স করব। সো 3 জন এটা ফ্রিতে পেয়ে যাবে সবকিছু, সম্পূর্ণ ফ্রি, একদম A to Z সবকিছু। তো আমি হ্যাঁ, 1168টা কমেন্ট আমরা ইউনিক কমেন্ট আমরা পেয়েছি। তো এখন স্টার্ট দিলে আমরা এগুলো থেকে একজন আমরা বের করতে পারবো। এর মাঝখানে আমি একটা কশন দিয়ে রাখতে চাই যে আমি যেখানে বের করবো, বের করার সময় আননোন লেখা আসতে পারে। কেন আসতে পারে এটা আমি বলে ফেলি আগে থেকেই। কেন আসবে, কারণ যারা যারা এই ওয়েবসাইটে তাদের পারমিশন গ্র্যান্টেড করে নেয় তাদেরটা আননোন লেখা আসে। বাট আমি যখন আননোনে ক্লিক করবো আমার ঠিক ওই কমেন্টটাতে নিয়ে যাবে, তাই আমি আইডিটা দেখতে পারবো কে কমেন্টটা করেছিল। তো এখানে চিন্তা কোনো কারণ নেই, আননোন লেখা আসলো। তো আমরা শুরু করতেছি স্টার্ট দিয়ে, বিসমিল্লাহ। দেখে আসে। ওকে, একজন আসছে ডান লিখেছিল, আমি যখন ক্লিক করি তার তার কমেন্টে নিয়ে যাবে আমাকে, তখন নামটা বলতে পারবো। প্রথম উইনারকে আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু প্রথম উইনার, আমাদের প্রথম উইনার দেখি কে হয়। ওকে, আমাদের প্রথম উইনার যে প্রথমে হচ্ছে মারুফ খান। এখানে মারুফ খান হচ্ছে আমাদের প্রথম উইনার। মারুফ খান, আমি একটা করে স্ক্রিনশট রেখে পরবর্তীদের জন্য। মারুফ খান, মারুফ খান কমেন্টে জানাও যে তুমি আছো কিনা। মারুফ খান আমাদের প্রথম উইনার, যে অ্যাকচুয়ালি পুরো অপার স্ট্রিট প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ফ্রিতে পেয়ে গিয়েছে আর কোনো প্রি অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই তাকে আমরা গ্র্যান্ট করে দিব। মারুফ খান একটু কমেন্টে জানাতে হবে। যদি মারুফ খানকে আমরা না পাই কমেন্টে, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা বাতিল হিসেবে চিন্তা করে পরের পার্টিসিপেন্টসের কাছে চলে যাব। মারুফ খান একটু কমেন্ট করো। একটু করে টাইম দিচ্ছি, কারণ আমাদের যেহেতু স্ট্রিম হতে কিছুটা টাইম লাগে, তাই আমরা টাইম দিচ্ছি। হ্যাঁ, মারুফ খানকে পাওয়া গেছে। আমরা আগাতে থাকবো ভাইয়া। মারুফ খান না, আমরা একটা উইনারকে পেয়ে নি তারপর। ওকে ভাইয়া, মারুফ খান। অনেকে কংগ্রাচুলেশনস বলতেছে, কিন্তু আদৌ সে পাওয়া গেছে। জি জি জি, কোথায় লিখছে আমি খুঁজতেছি। মারুফ খান, যদি তাকে পাওয়া যায়। ভাই পাইছি, আই থিংক। জি ভাইয়া, পাওয়া গেছে। আমি স্ক্রিনশটও রেখে দিচ্ছি। একজন পাওয়া গেছে, ওর মধ্যে রিয়েক্ট দিচ্ছে অনেকে, অনেকে কংগ্রাচুলেশন জানাচ্ছে, ওকে কমেন্টে রিপ্লাই জানাচ্ছে। তো মারুফ খান, তুমি কংগ্রাচুলেশনস প্রথমেই যে আমাকে একটু মারুফ খান আমাদের প্রথম উইনার, যে আমাকে ইনবক্স করলেই আমি তার ইমেল দেখে বাকিটা করে দিব ইনশাআল্লাহ। তুমি কিন্তু টাকা ছাড়া এই জিনিসটাতে আসতে পারতেছো, বাট আমার সাজেশন থাকবে যে তোমার স্ট্রিক প্রোগ্রামে সবগুলো জিনিস কিন্তু স্ট্রিকটা কমপ্লিট হয়। তোমার জন্য এটা একটা সুযোগ, মানে ইনিশিয়াল কিছু দেয়া লাগলো না, বাট তুমি যেন স্ট্রিক প্রোগ্রামের পুরো অংশটাই ঠিক অন্যান্যরা যেভাবে করবে তাদের সাথেই সমান তালে করতে পারো। জি ওকে ভাইয়া, তাহলে আমরা সেকেন্ড ম্যানকে বের করতেছি। আর মারুফ খান অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মারুফ খান আবু সাইমকে ইনবক্সে নক দিলেই কাজ হয়ে যাবে। ওকে, এবার সেকেন্ড পারসন, আর দুইজনকে আমরা বাছাই করব। এবার সেকেন্ড পারসন, দেখি সেকেন্ড পারসন আমাদের কে হয়। ওকে, লেটস স্টার্ট। সেকেন্ড লাকি পারসন যে আমাদের এই স্ট্রিক প্রোগ্রামটা পুরোটাই ফ্রিতে পাচ্ছে।
এটাও আননোন, দেখি এই আননোনটা কে। ওকে ভাই, লোড হোক, আমার একটু নেটে একটু সমস্যা, আস্তে আস্তে আসবে। সেকেন্ড পারসন রেডি থাকো কিন্তু কমেন্টে, কমেন্টে রেডি থাকো, কমেন্টে রেডি থাকো সেকেন্ড পারসন। ওকে, সাদিয়া আহমেদ মিম। সাদিয়া আহমেদ মিম সেকেন্ড পারসন যে স্ট্রিক প্রোগ্রামটা জিতে নিল, সাদিয়া আহমেদ মিম। সাদিয়া আহমেদ মিম কমেন্ট করো, কমেন্টে জানাও তো আমরা যেন কমেন্টটা দেখতে পারি তোমার। সাদিয়া আহমেদ মিম, সাদিয়া আহমেদ মিম তুমি কমেন্ট করো। যে 2 ঘন্টা আগেই, কি বেশিক্ষণ হয় নাই, সে কমেন্ট করেছিল। হ্যাঁ 2 ঘন্টা আগে কমেন্ট করেছিল সাদিয়া আহমেদ মিম। সাদিয়া আহমেদ মিমকে যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আমরা আমাদের রুলস অনুসারে আমরা এই হুম, পার্টিসিপেন্টসকে বাতিল হিসেবে চিন্তা করব, সেকেন্ড উইনারকে আমরা আবার নির্বাচন করব। সাদিয়া আহমেদ মিম। হুম। বাংলাতে সাদিয়া আহমেদ মিম, অনেক ইংলিশ একজন বাংলাতে আছে। সাদিয়া আহমেদ মিম, সাদিয়া আহমেদ মিম। আহ, পাওয়া যাচ্ছে? না ভাইয়া, আমরা এখনো পাইনি। আরেকটু হালকা ওয়েট করি আমরা, আশা করি ভাইয়া পাবো না। সাদিয়া আহমেদ মিম। 2022 অবশ্যই সাদিয়া আহমেদ মিম। হ্যাঁ আহ, ব্যাচ 22 এর সাদিয়া আহমেদ মিম। নেই, সাদিয়া আহমেদ মিম। বলতেছে নেই, তো আমরা আগাই সামনে মোটামুটি। রিপ্লাই পেয়ে যে পাওয়া গেছে মনে হয়, পাওয়া গেছে, কংগ্রেচুলেশন। লাস্ট শেষ মুহূর্তে। একদম শেষ মুহূর্তে পাওয়া গেছে মনে হয় যে, হ্যাঁ সাদিয়া আহমেদ মিম। সাইম। জি ভাই, পেয়েছেন? আম, এখনো বলতেছে মেবি ভাইয়া পাওয়া যায়নি আসলে, আছে বলতেছে, কেউ বলতেছে পাওয়া গেছে। আমি লিখছে কে তাহলে? আমি। পাওয়া গেছে বলতেছে। কমেন্ট করতে থাকো, যেই আছে সে কমেন্ট করতে থাকো কন্টিনিউয়াসলি। হ্যাঁ আছে ভাইয়া, আমাদের হাসিব ভাই বলছেন আছে, তাহলে আমরা হুম, continue করতে পারি। হ্যাঁ তাহলে সাদিয়া আহমেদ মিম আমার সাইমের সাথে কথা বললেই হয়ে যাবে আশা করি। স্ট্রিক প্রোগ্রামের জিনিসগুলো সব আলাদা করে বুঝিয়ে দেওয়া হবে উইদাউট এনি পেমেন্ট। ওকে, আমাকে মেনশন দিয়েছে, হয়তো বা পাওয়া গেছে আসলে। ঠিক আছে হ্যাঁ। ভাই, রিমনও বললো আছে। ওকে ভাই, আমরা ধরে নিলাম আছে, তাহলে পরবর্তীটা যাচ্ছি। লাস্ট উইনার, লাস্ট হ্যাঁ, উইনার আমাদের, লাস্ট উইনারকে আমরা খুঁজে নিব। সো লাস্ট উইনার যে পেতে যাচ্ছে অপার স্ট্রিক প্রোগ্রামটা সম্পূর্ণ ফ্রিতে। ওকে, তাহলে স্টার্ট করলাম। লাস্ট উইনার, থার্ড ওয়ান। ওকে, পেয়ে গেলাম, সেও ডান লিখছে, সাথে কিছু ইমোজি। আশা করি পেয়ে যাবো এখন। দেখি লাস্ট উইনারটা কে হয়, আমাদের লাস্ট উইনার, সর্বশেষ হুম। উইনার। সবাই রেডি থাকো। লাস্ট উইনার, আমাদের সর্বশেষ উইনারকে আমরা এখন দেখে নিচ্ছি। ভাইয়া, নেটে একটু অবস্থা খারাপ, আশা করবো এখন। আমাদের সর্বশেষ উইনার, সর্বশেষ উইনারটা কে দেখে নিচ্ছি। আমাদের লাস্ট উইনার এই তো পেয়ে গেছি ভাইয়া। এই যে আবি এমডি এমডি আবির আবির, হোসেন। এমডি আবির হোসেন। ডান লিখে শুধু একটা, আমি এমডি আবার আবির হোসেন আমাদের লাস্ট উইনার, সর্বশেষ উইনার এমডি আবির হোসেন। লাস্ট ওয়ান এমডি থাকলে আবির হোসেন, থাকবেই। দ্রুত কমেন্ট করো এমডি আবির হোসেন। মোহাম্মদ আবির হোসেন। ইংলিশে লেখা এমডি আবির হোসেন। 12 ঘন্টা আগে কমেন্ট করেছিল, অনেক আগে, প্রথমেই। এমডি আবির হোসেন 12 ঘন্টা আগে করেছিলে কমেন্টটা, এমডি আবির হোসেন। অনেকে বলতেছে আল্লাহ হাফেজ, সমস্যা নেই, সামনে আরো অনেক করা হবে এরকম। আহ পাবে একে একে। এমডি আবির হোসেন। আবির হোসেন। তাহলে কি আমরা তৃতীয় যে প্রার্থী, তাকে যদি না পাওয়া যায় তাহলে কি আমরা আরেকবার নিব তৃতীয় প্রার্থীকে?
এমডি আবির হোসেন এই আইডি দিয়ে কমেন্ট করতে হবে, হুম। যে আইডিটা দিয়ে কমেন্ট করা ছিল। ডান। অবশ্যই আমরা পরবর্তী চেক করবো, অবশ্যই স্ক্রিনশট না থাকলেও উপরে থাকতে পারে, কারণ একটা কমেন্ট একবারই করা যায়, মানে একটা স্ক্রিনশট একসাথে দেওয়া যায়। সো সে দিয়েছে হয়তো বা, আমরা চেক করে দেখবো, না হ্যাঁ, থাকলে অবশ্যই বাতিল হয়ে যাবে। তো এটা নিয়ে চিন্তা করার অবশ্যই কোনো এমডি কারণ নেই। আবির হোসেনের কমেন্ট কিন্তু পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত। হুম। কমেন্ট কিন্তু এখন পর্যন্ত আবির হোসেনের পাওয়া যাচ্ছে না। থাকলে একটু। এমডি আবির হোসেন, হুম। এমডি আবির হোসেন। হুম। কেউ থাকলে দেখো, আর আমাদের যে অ্যাডমিন প্যানেলে কেউ থাকলে সবাই একটু ট্রাই করো যে পাওয়া যাচ্ছে নাকি তাকে, থাকলে আমাকে বললেই হবে। বলতেছে স্ক্রিনশট দেয়নি, অবশ্যই আমরা আবার বলতেছি যে স্ক্রিনশট খুঁজে দেখবো আমরা কমেন্টে, কারণ আগে পরে স্ক্রিনশট থাকতে পারে, হ্যাঁ, কারণ একটা কমেন্টে একটা খুঁজে দেখবো, দেওয়া যায়। পরে যদি না হয় তাহলে আমরা এক্ষেত্রে বাদ দিব, সমস্যা নেই। নেক্সটে যেতে বলতেছে হাসিব, সো নেক্সটে চলে যাই। আচ্ছা, বুঝে যাবে। তাহলে আমাদের ওকে, থার্ড উইনার এমডি আবির হোসেন, তাকে আমরা সময় মতো পাই নাই। সো তাহলে এর জন্য রুলস অনুসারে আমাদের রুলস ছিল যে লাইভে উপস্থিত থাকতে হবে। তো রুলস অনুসারে আমাদের এমডি আবির হোসেনকে পাওয়া গেল না, আমরা পরের প্রার্থীকে চলে যাই। ওকে ভাইয়া, তাহলে আমরা আবার স্টার্ট দিচ্ছি, যে নতুন আরেকজন দেওয়া হবে, সেও চান্স পাবে আবির হোসেনের হুম, বদলে। তো আমাদের লাস্ট প্রার্থী হতে পারে, এইবার লাস্ট প্রার্থীকে পাওয়া যাবে। সো 22 ব্যাচের যারাই কমেন্ট করেছিল তারা এখানে অ্যাক্টিভ থাকলেই আসলে এই সময়টা সম্ভব। তো আমাদের রুলসটাই এটা ছিল, কারণ আমাদের আগের বার এরকম একটা কম্পিটিশনে আমরা যাদেরকে উইনার হিসেবে পেয়েছিলাম তারা পরবর্তীতে কমিউনিকেট করেও পাওয়া যাচ্ছিল না। সো আমরা এর জন্য রুলসটাই নিয়েছি, আমরা লাইভের মধ্যেই যারা যারা উপস্থিত থাকবে তারাই অ্যাকচুয়ালি প্রাইসটা রিয়েল ক্যান্ডিডেট। ওকে, আর কিছুক্ষণের ভিতরে পেয়ে যাবো ইনশাল্লাহ। এমডি আবির হোসেন পাওয়া যায়নি। লাস্ট প্রার্থী, দেখি এবার লাস্ট প্রার্থীকে পাওয়া যায় কিনা। এই তো ভাইয়া, এসে প্রান্ত পড়েছে। ইসলাম, প্রান্ত ইসলাম আমাদের তৃতীয় বিজয়ী। প্রান্ত ইসলাম, ইসলাম, প্রান্ত ইসলাম, বাংলায় প্রান্ত ইসলাম, 4 ঘন্টা বাংলায় আগে। প্রান্ত ইসলাম লেখা। প্রান্ত প্রান্ত। ইসলাম, বাংলায় প্রান্ত ইসলাম, হুম, বাংলায় প্রান্ত ইসলাম। প্রান্ত ইসলাম। এটাও কি পাওয়া যাচ্ছে না? প্রান্ত ইসলাম, কমেন্টে জানাও যে তুমি আছো। হুম। প্রান্ত ইসলাম, সবার এখনো একটা সুযোগ আছে, এখনো আসে, কারণ যদি না আসে আবার দেখা হবে। প্রান্ত ইসলাম, প্রান্ত ইসলাম। প্রান্ত ইসলাম, প্রান্ত ইসলাম, কমেন্টে জানাও যদি তুমি থেকে থাকো। প্রান্ত ইসলাম, প্রান্ত ইসলাম বাংলায় লেখা, আহ 4 ঘন্টা আগে কমেন্ট করেছিল। প্রান্ত এবার, ইসলাম, হুম, এটাও প্রান্ত দেখে নাই বাংলায় লিখো। বলতেছে, মৃদুল বলতেছে দেখে নাই। নাই, আশা করি ভাই এটাও নাই, তাহলে আরেকটা চান্স দেওয়া যেতে পারে অন্য দেশ। আচ্ছা, প্রান্ত ইসলামকেও পাওয়া যায়নি। তো প্রান্ত ইসলাম, এটাকেও আমাদের বাতিল করতে হচ্ছে। তো প্রান্ত ইসলাম, অনেকে বলতেছে আবির আসছে ভাইয়া। আবার আবার আসছে, হ্যাঁ, সবাই বলতেছে এটা। তো ভাইয়া এখন যা বলেন, যদি আবিরকে নিয়ে নেওয়া যায় নাকি? হ্যাঁ, সবাই বলতেছে আবির আসছে। আর আবির, তুমি নিজেও আবির, কমেন্ট করে থাকো। আবির তুমি নিজেও কমেন্ট করো একটু দেখি। আহ আবির আসছে ভাই, আমাদের হাসিব ভাই বলতেছে, আমাদের মেসেজ দিয়েছে। তো কি? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই আমরা করে দিই। প্রান্ত ইসলামকেও পাওয়া যায়নি, তো আবির চলে আসছে। সো আবিরকে আমরা সুযোগটা দেই নাকি? হম, অবশ্যই ভাইয়া। তো আমরা যে 3জন নাম বললাম, এই 3জন কি যদি
মোটামুটি আজকেই ভিতর বা যখন খুশি আমাকে ইনবক্স করলেই তার ইমেলটা আমি রেখে সবকিছু করে দিব ইনশাল্লাহ। তো প্রয়োজন একটা পোস্টও দিয়ে দিব আমরা। আর আবার ভাইয়া তারপর যদি এখন বাকিটুকু শেষ করি বা বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লাইভে যেহেতু আবির একটু সময় নিছে, যদিও মানে হুম। 2-3 মিনিট বেশি সময় নিছে, সো তো ভাই আমি লেট হয়ে যাইতেই রেডি। আমি কনসিডার করে আবিরকে নিয়ে নিচ্ছি। তাহলে আমরা এই পর্যন্তই আমাদের আজকের লাইভ প্রোগ্রামটা রাখি। পরবর্তীতে ইনশাল্লাহ স্ট্রিক্ট প্রোগ্রাম নিয়ে আমাদের একটা ডেডিকেটেড পেজ থাকবে, সেখানে তোমাদের যাবতীয় যা যা কনফিউশন, পেমেন্ট পাঠানো রিলেটেড সবগুলো জিনিসই তোমরা অ্যাকচুয়ালি কি সেখানে মেসেজ করলে আমরা রিপ্লাই দিব। আমাদের একটা টিম থাকবে যারা অ্যাকচুয়ালি তোমাকে গাইড করবে যে পেমেন্ট দেওয়ার পর থেকে কোর্সটা পাওয়া পর্যন্ত আর কোর্সটা বুঝিয়ে দেওয়া পর্যন্ত। সো আশা করি কোনোই সমস্যা হবে না। সো আজকে একটু পরেই পোস্ট চলে যাবে যেই জায়গা থেকে তোমরা পেমেন্ট করতে পারবা। আর পেমেন্ট করতে পারার পরই ওই যে পেমেন্টের পোস্টের মধ্যেই আমাদের পেজের লিঙ্কটাও থাকবে, যেই পেজে অ্যাকচুয়ালি তুমি জানাতে পারবা যে আমার পেমেন্টটা হয়ে গেছে এটসেট্রা এটসেট্রা। তখন আমরা তোমাদের ফার্দার গাইড করব। তাহলে আজকে এই পর্যন্তই শেষ করতেছি। সাইম, ধন্যবাদ আর সবাইকে হ্যাঁ, যারা যারা লাইভে উপস্থিত ছিল এতক্ষণ পর্যন্ত। যে আমি আর দুইটা কথা বলে শেষ করি। যেমন যাদের নাম বলছিলাম আমি আগেই বললাম যে দীপ ছেলেটা অনেক কষ্ট করেছে, তাসিম ভাই ছিল, আমাদের টেক টিমের যে বিনীতা ছিল, ফাহিম ছিল, কাফিরা ছিল। তো সবার নামটা একবার নিয়ে নিলাম লাস্টে, যারা আসতে পারে হ্যাঁ, না আজকে। আসলে অসাধারণ একটা মানে 21st ব্যাচের হলেও আমার কাছে অবিশ্বাস্য যে ও অ্যাকচুয়ালি ও এতটা ট্যালেন্টেড। তো ইনশাল্লাহ আমরা আরো অনেক বেশি কিছু লঞ্চ করতে পারবো তোমাদের সাথে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এটাই। আর আমি সবাইকে জাস্ট একটু সাজেশন দিব, যেন আমি নিজেও তো এই ব্যাচগুলোতে পার করে আসছি, কিন্তু গত বছর ফার্স্ট ইয়ার পার করে আসছি। আমি জানি যে আমাদের ল্যাকিংস গুলো কোন জায়গায় থাকে বা কি হলে ভালো হতো। তো আমরা সবগুলো দিতে চেষ্টা করেছি যে এগুলা হলে ভালো হতো, এগুলার সলিউশন এরকম হতে পারে। প্রভাবিত অবশ্যই ছিলই। তাই আশা করি যে সবার জন্য উপকার হবে, অনেক উপকার হবে, দায়িত্বশীলতা শিখতে পারবে সবাই। তো এই বলে ভাই আজকে আমরা শেষ করতেছি আমি। আল্লাহ হাফেজ সবাই। আল্লাহ হাফেজ।